ভূগোল ক্লাস করছি এই মুহূর্তে। বলতে বলতে আমরা ভূগোলের পঞ্চম ক্লাসে চলে এসেছি। আমি মেহেদী হাসান আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা পড়ব বায়ুমণ্ডল। সচরাচর বায়ুমণ্ডল থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, কিন্তু বায়ুমণ্ডল হচ্ছে এমন একটা টপিক, এই বায়ুমণ্ডল সরাসরি আন্তর্জাতিকের সাথে কানেক্টেড। মানে আজকের পুরো ক্লাসটাই আপনারা দেখবেন যে প্রথম এবং শেষ ভাগ একদমই ইন্টারন্যাশনালের অংশ, আর মাঝখানে কিছু আছে সায়েন্সের অংশ, অনেকগুলো সায়েন্সেও লাগবে। তার মানে আজকে যা পড়বো আমরা ভূগোলেরই ক্লাস, বাট এটা ডিরেক্টলি ইন্টারন্যাশনাল এবং সায়েন্সের অংশ। এই কারণে অনেক সময় ভূগোল থেকে যদি কোনো প্রশ্ন নাও আসে, সায়েন্স বা ইন্টারন্যাশনালে আপনি এখান থেকে একটা অন্তত কোশ্চেন পাবেন। তো বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। তার মানে আমরা এই যে বিভিন্ন সমুদ্র সীমাগুলো আজকে কিন্তু দেখবো, আমরা গত ক্লাসে এটা মিস করে গিয়েছি। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল নামে খ্যাত? তার মানে আমাদের একটু দ্বীপ সম্পর্কে হালকা ধারণা রাখতে হবে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গবন্ধু দ্বীপটি কোথায় অবস্থিত? দেখছেন, আবারও কিন্তু একটা দ্বীপ রিলেটেড প্রশ্ন আছে। তার মানে আমাদের দ্বীপ সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশে পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারণ করে? তার মানে বায়ুমণ্ডলের যে শতকরা চার্টটা আছে সেটা সম্পর্কে অনেকটা ধারণা রাখতে হবে। সোয়াচক নৌগ্রাউন্ড কোথায়? সোয়াচক নৌগ্রাউন্ড আমরা এর আগে একবার পড়ে এসেছি যদিও, কিন্তু আজকে যেহেতু এটা বায়ুমণ্ডল নিয়ে পড়বো, আমরা পানি রিলেটেড সম্পর্কিত বিষয় নিয়ে পড়বো, এখানে আবারও দেখবো। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? তার মানে হ্রদ, এটাও পানি রিলেটেড, এটাও আমরা আজকে দেখবো। মোটামুটি আমরা কিন্তু বুঝতে পারলাম যে প্রশ্ন টাইপ গুলা কিরকম হয়, যেমন হ্রদ, দ্বীপ, সাগর, প্রণালী, এরকম বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে সচরাচর। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে বায়ুমণ্ডল পড়েছিলাম। তো বায়ুমণ্ডল পড়ার আগে চলেন আমরা, যেহেতু মেন্টাল এবিলিটি পড়ছি, আমরা কিন্তু স্ট্রেসটা ভূগোলে নিয়ে এই কয়দিন, কিন্তু আজ থেকে কিন্তু আপনারা কিন্তু ফ্রি। সো আপনাদেরকে একটু ভূগোলে একটু সিরিয়াস হতে হবে। তাহলে দ্রুত একটু প্রশ্ন করে ফেলি। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত বলেন তো শতকরা? বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত? রাইট, 0.08%। এখানে কিন্তু পার্সেন্ট বলতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন আপনাদের জেনারেল সেকশনে আমি কয়েক জায়গায় দেখলাম, অনেকেই বলতেছেন যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে প্রতি 1000 কিলোমিটারে বইয়ে দেওয়া আছে 6, স্লাইডে দেওয়া আছে 6.5, আপনি কোনটা পড়বেন? দেখেন এইখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 6.54। এখন এটাও যদি ম্যাথেরই টার্ম হয়ে গেল, আপনি আসলে কত ঘর নেবেন কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন 7.123 লেখা যায়, বা সরি এটা কঠিন নেই, ধরেন 7.352 লেখা যায়, এটাকে 7.35 লেখা যায়, এটাকে 7.4 লেখা যায়। কারণ কি 5 যদি হয় বা তার চেয়ে বড় হয়, তাহলে আমরা সেটাকে একটু আরেক ঘর বড় করে দিতে পারি। দেখেন এটা দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 3 ঘর। এখন যদি আমি দশমিকই না রাখি, তাহলে এখানে আমি কি লিখবো? শুধু 7 লিখবো না? এটা আসলে আমাকে অপশনের উপর ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি প্রতি 1000 কিলোমিটারে টেম্পারেচারের চেঞ্জটা আসে বা নেগেটিভ হয় বা কমে যায় 6.54। এখন যদি অপশনে 6.5 আসে, তাহলে অ্যান্সার 6.5 হবে। আর যদি 6.5 না থেকে শুধু 6 থাকে, তাহলে 6 হবে। কিন্তু যদি 6 এবং 6.5 দুইটাই থাকে, তাহলে অবশ্যই 6.5 অ্যান্সার হবে। আমি কি বুঝাতে পারলাম? একটু রেসপন্স করি। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে প্রতি 1 কিলোমিটারে আমরা বলতেছি যে 6.5 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হয়। এখন তাহলে আমাকে দ্রুত একটা কোশ্চেনের অ্যান্সার দেন, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যদি আমরা যাই, প্রতি 1 কিলোমিটারে টেম্পারেচারের কি হয়, পরিবর্তনটা কি হয়? কত বারে? থ্যাংক ইউ যে আপনারা বলতে পারতেছেন বারে। কত বারে? তাই না? বায়ুমণ্ডলে 6.5 বারে উপরের দিকে, বাট যখন আমরা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাব, 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি। তার মানে আপনারা রিভিশন দিতে পারেননি, ইটস ওকে, একটা পরীক্ষা ছিল, বাট এখন আপনাদেরকে ধীরে ধীরে কিন্তু রিভিশনে যেতে হবে। ওকে, চলুন আমরা এখানে দেখি। এখানে তো চারটা অনেক বড়, আমরা কোনগুলোকে প্রায়োরিটি দিব এখানে খেয়াল করে দেখেন।
যে আমাদের পৃথিবীর সমস্ত জলভাগকে যদি আমরা পার্সেন্টেজ আকারে 100 ভাগ ধরি, সেক্ষেত্রে সমুদ্রের পরিমাণ হচ্ছে 97.25। এইটাই পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি আসে। তারপরে বোঝেন, সব থেকে বেশি এই প্রশ্নটা আসে যে পৃথিবীতে মানে পৃথিবীর মোট পানির মধ্যে সমুদ্র কত অংশ রয়েছে, এটা হচ্ছে 97.25%। এছাড়া আরো দু একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়, যেমন ভূগর্ভস্থ পানি কত পার্সেন্ট, হিমবাহটাও পড়তে হবে। আর একটা থাকে হচ্ছে, আর লাগে না সচরাচর, আপনারা এগুলো রিডিং করবেন, বাট এই তিনটা মাস্ট। হ্যাঁ, এই তিনটা হচ্ছে আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন হয়। আচ্ছা, পৃথিবীর যত জলাধার আছে বা জল ধারণ করে এরকম যত আকার আছে, সব থেকে বড় কি? যদি আমরা চলে আসছি স্লাইডে, সব থেকে বড় মানে শেপ বা আকার বা ধারক আসলে হচ্ছে মহাসাগর। তো পৃথিবীতে মহাসাগর মোট 7টি, মানে কয়টি? 5টি। 7টি হচ্ছে মহাদেশ। তাহলে মহাসাগর গুলো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে আটলান্টিক মহাসাগর একটা, আটলান্টিক মহাসাগরের জায়গাটা দেখেন আপনি, ইউরোপের উত্তর ভাগ, আফ্রিকার উত্তর ভাগ, এবং ওইদিকে যদি আমরা এগোতে থাকি নর্থ আমেরিকার দক্ষিণ সরি আফ্রিকা এবং ইউরোপের পশ্চিম দিক, এবং নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার পূর্ব দিকে, এই পুরো লম্বা অংশটা পুরোটাই হচ্ছে আটলান্টিক। এটা গেল 1 নাম্বার। এরপরে পাবো দেখেন ইন্ডিয়াকে মানে কেন্দ্র করে আপনি যদি চিন্তা করেন একদম আফ্রিকা পর্যন্ত নিচে, আর এইদিকে আবার একদম এশিয়া থেকে অস্ট্রেলিয়া হয়ে যে অংশটা 2 নাম্বার, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন। 2টা পেলাম। 3 নাম্বার হচ্ছে প্যাসিফিক ওশেন, যেটা এখানে যেটা চ্যাপ্টার করে গ্লোব আঁকানো আছে, এখানে মানে বোঝানোর কিছু নাই, তারপরে একটু দেখাই। এই যে এশিয়ার পূর্ব দিকে পুরো সাগর যেটা বা পুরো যে জলাধারটা রয়েছে একদম আমেরিকা পর্যন্ত যে অংশটা, এই পুরোটাই হচ্ছে প্যাসিফিক ওশেন। এটা তো কানেক্টেড, তাই না? এটা তো কানেক্টেড। সো এই পুরো জায়গাটা হচ্ছে প্যাসিফিক ওশেন। তো এই 3টা মহাসাগর মূলত হচ্ছে ভিজুয়ালাইজেশন আমরা করি বা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি কিরকম? এই যে আমরা দৈনন্দিন জীবনের যেই প্রোডাক্ট গুলো ইউজ করি, বাংলাদেশে আর কয়টা প্রোডাক্ট হয়? আমাদের কিন্তু বাইরে থেকে কি করতে হয়? আমরা কিন্তু রপ্তানি নির্ভর দেশ না, আমরা হচ্ছে আমদানি নির্ভর দেশ। তো সুতরাং দেখা যায় আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আসে, চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, সাউথ আমেরিকা থেকে আসে। এই যে প্রোডাক্ট গুলো, এগুলো সব আসে এই সমুদ্র দিয়ে, এবং এই বেশিরভাগ সমুদ্রগুলো মূলত এই 3 সমুদ্রের মধ্যে দিয়ে আসে। এছাড়াও গুরুত্বপূর্ণ 2টা মহাসাগর আছে, ওশেন আছে। একটা হচ্ছে একদম উত্তর গোলার্ধে, যেটা মূলত আর্কটিক হেমিস্ফিয়ারে অবস্থিত, আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, যেটা হচ্ছে অ্যান্টার্কটিক হেমিস্ফিয়ারে অবস্থিত। তাহলে আমরা মোট 5টা মহাসাগর পেয়ে গেলাম। কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। আর্কটিক এবং অ্যান্টার্কটিক মহাসাগরটা খুবই ইজি বোঝা, কারণ আর্কটিক মহাসাগরটা হচ্ছে একদম উত্তর গোলার্ধে, মানে পৃথিবীর মাথা চিন্তা করেন। এই যে এখানে যে কাটছি, এই পুরোটাই মনে করেন পৃথিবী আর্কটিক মহাসাগর, আর নিচের দিকে এই পুরোটাই হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর, বা অনেকে কিন্তু এটাকে উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর বলে। সুতরাং আপনি যে কোনোটাই বলতে পারেন। আচ্ছা, এখানে কিছু তথ্য দেওয়া আছে, দেখেন। সব থেকে উষ্ণ মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এটা একটা প্রিলি টাইপ প্রশ্ন, যে সব থেকে উষ্ণতম মহাসাগর কোনটা? ভারত মহাসাগর। আচ্ছা, আর শীতল মহাসাগর কোনটা? শীতল মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। একজন জিজ্ঞাসা করেছেন যে ভারত মহাসাগর এত বেশি উষ্ণ কেন? ভারত মহাসাগর উষ্ণ হওয়ার পিছনে, এটা কিন্তু আপনাদের লাগবে না, যেহেতু আপনি জিজ্ঞাসা করেছে তাই আমি অ্যান্সার করতেছি। হ্যাঁ, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বড় কারণ হচ্ছে যে ভারত মহাসাগর চারপাশে মহাদেশ কেন্দ্রিক। মানে আপনি যদি এখানে বাকি ছবিগুলো দেখেন, আটলান্টিক বা প্রশান্ত, এগুলোর যে স্পেস, নিজেকে সরিয়ে নেওয়ার যে স্পেস, ভারত মহাসাগরের দেখেন 3 ভাগেই স্থল। হ্যাঁ, তো আমরা কি জানি যে তাপমাত্রা ধারণ ক্ষমতা যেটা, এটা কিন্তু গ্যাসের চেয়ে
লিকুইডের বেশি, লিকুইডের চেয়ে সলিডের বেশি। এটুকু তো আপনারা জানেন যে সলিড কিন্তু তাপমাত্রা বেশি ধারণ করে রাখতে পারে, যার ফলে এই জায়গায় এই যে স্থল ভাগগুলোতে তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেটার একটা ইম্প্যাক্ট এই ভারত মহাসাগরে থাকে। এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে ভারত মহাসাগর একদমই কিন্তু 0 ডিগ্রি অক্ষরেখা যেটা বলে সেই অক্ষরেখা বরাবর গেছে, যার ফলে এই জায়গাতে টেম্পারেচার মানে সূর্যের যে টেম্পারেচারটা এটা সারা বছর কিন্তু একই রকম ভাবে থাকে। যার ফলে আমরা কি দেখি যে উপরের দিকে টেম্পারেচার যেমন পৃথিবীর বছরের বিভিন্ন সময় টেম্পারেচার কম বেশি হয়, সেইটা কিন্তু এইখানে সেটা কিন্তু এখানে দেখেন যে কম বেশি কিন্তু হয় না ইন জেনারেলি। এবং 3 নাম্বার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কারেন্ট, মানে সামুদ্রিক ওশেন কারেন্ট বলে মেইনলি এটাকে। আচ্ছা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, আমি বলতেছি ওশেন কারেন্ট। এর ভেতরে অনেক ওশেন কারেন্ট ক্রিয়েট হয়। এই ওশেন কারেন্ট গুলোর কারণে এই জায়গাতে পানি অনেক বেশি গরম হয়ে যায়, এবং এই কারণে এই জায়গার পানিগুলা কিন্তু আইস হতে পারে না, যেটা আমরা আর্কটিক মহাসাগরে বা অ্যাটলান্টিক মহাসাগরে দেখতে পাই। এবং এই কারণে ভারত মহাসাগরের পানি মূলত উষ্ণতম, আশা করি বুঝতে পারছেন। এবং শীতল মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। আচ্ছা, এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। এটা আমার জানা নাই যে অ্যান্টার্কটিক কেন হলো না, কিন্তু আর্কটিক হওয়ার একটা বড় রিজন হচ্ছে এইখানে সূর্যের তাপমাত্রা একদম মানে সূর্যের যে তাপ সেটা একদমই পায় না আর্কটিক মহাসাগর। কিন্তু অ্যান্টার্কটিক কেন আর্কটিক মানে আর্কটিকের চেয়ে বেশি ধরা হলো, শীতলতম ধরা হলো, এই লজিক আমার জানা নেই। যদি আমি পাই অ্যান্সার আমি আপনাদের জানাবো। আচ্ছা, এইখানে যে স্লাইডটা দেওয়া আছে এটা হচ্ছে নাইস টু নো টাইপের স্লাইড। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি দেখেন, প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি? পুয়ের্টো রিকো ট্রেঞ্চ। ভারত মহাসাগরের গভীরতম স্থান কোনটি? জাভা ট্রেঞ্চ বা সুন্দা ট্রেঞ্চ, মেনলি সুন্দাই আসে। এই 3টা তথ্য হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নাইস টু নো। এগুলো যেমন আয়তন কখনোই আসবে না, গড় গভীরতা আসলে হাইয়েস্ট প্রশান্ত মহাসাগরেরটা আসতে পারে, অন্যগুলো আসবে না। আর একদম ডান পাশে যে তথ্যগুলো এগুলো হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করার জন্য যে কোনটা কোন জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এখানে 2টা আছে, এটা হচ্ছে উত্তর মহাসাগর পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ মহাসাগর দক্ষিণ গোলার্ধে। আর এখানে এই গভীরতম স্থান লাগবে না, তো এই স্লাইডটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। না, গভীরতা লাগবে না। গভীরতা হাইয়েস্ট আপনি শুধু প্রশান্ত মহাসাগরটা মনে রাখতে পারেন, এটা যেহেতু বৃহত্তম মহাসাগর এই কারণে এইটা থেকে এই প্রশ্নটা আসতে পারে। শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের গভীরতাটা একবার দেখে রাখতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসছি প্রশান্ত মহাসাগর সম্পর্কে একটু ধারণা রাখবো। অলরেডি আমরা এগুলো পড়ে আসছি। দেখেন, প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা কোথায়? এটা আপনি যদি আমাদের এশিয়া মহাদেশ থেকে চিন্তা করেন তাহলে ইন্দোনেশিয়া থেকে আরো যদি পূর্ব দিকে যান, গুয়াম নামে একটা জায়গা আছে। এটা মূলত ইউএসএ কন্ট্রোলড একটা জায়গা। এর আশপাশে সবথেকে কাছের যে দেশ পাওয়া যায় সেটার নাম হচ্ছে পালাউ। এই পালাউ এবং গুয়ামের মাঝামাঝি একটা জায়গা, এইটাকে বলা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এবং এখানে কিন্তু প্রচুর মানুষ প্রতি বছর ওই যে যারা ডাইভ করে, স্কুবা ডাইভিং টাইপের, যারা একদম গভীর সমুদ্রে যায়, তাদের জন্য এটা একটা স্বর্গ টাইপের জায়গা। আচ্ছা, আরেকটা তথ্য আমাদের এখানে মনে রাখতে হবে প্যাসিফিক রিজ থেকে, সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এইটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়া মহাদেশের উত্তরে অবস্থিত। তো অনেক সময় প্রশ্নতে আসে যে গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশে কোন মহাসাগরে অবস্থিত? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখন এই রিফ কি? সুন্দর একটা প্রশ্ন। আমরা যে সেন্ট মার্টিনের কথা বলি, সেন্ট মার্টিন কি দ্বারা তৈরি বলেন তো? কোরাল দ্বারা তৈরি। রিফ হচ্ছে এক ধরনের কাইন্ড অফ কোরাল, যেগুলো কোরাল তো আসলে জীবিত থাকে, তাই না? এইগুলো বহু বছর পর ধীরে 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 যখন মৃত অবস্থা ধারণ করে তখন এটা একটা শেল একটা লম্বা একটা প্রাচীরের মতো হয়ে যায়। যেমন গ্রেট ব্যারিয়ার লিফকে কিন্তু সুদীর্ঘ প্রাচীর বলা হয় কোরালের। তো
এইরকম বাংলাদেশেও আছে, সেটাতে আমরা সেন্ট মার্টিনে পাই, এবং সেম হচ্ছে পৃথিবীর সব থেকে যদি দীর্ঘ বলি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পাশে রয়েছে। আটলান্টিকে আমরা কি মনে রাখবো, এটা তো আমরা জানি যে এটা দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। মনে রাখার মতো এখানে তথ্য একটাই, সেটা হচ্ছে গভীরতম স্থান। একটু আগে আমরা দেখে আসছি, একটু বলেন তো আটলান্টিকের গভীরতম স্থান কোনটি? পুয়ের্তো রিকো। আচ্ছা, একজন প্রশ্ন করছে 50তম বিসিএস থেকে, সরি 15 তারিখ থেকে 50তম বিসিএস নিউ ব্যাচের ক্লাস শুরু হবে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে রেগুলার যে 50তম ব্যাচ তার ক্লাস শুরু হচ্ছে। সো আপনি 15 তারিখ থেকেও ফুল দমে রেগুলার ব্যাচের ক্লাস শুরু করতে পারেন। এখনো 50তম ব্যাচের ক্লাস হচ্ছে, বাট রেগুলার ব্যাচের ক্লাস হচ্ছে। ওকে, এটা একটা তথ্য। আর দ্বিতীয় তথ্য হচ্ছে যে আটলান্টিক মহাসাগরেই মূলত এই সাউথ আফ্রিকায় অবস্থিত যে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ বলে এই জায়গাটা অবস্থিত। এটাকে আমরা কেন এত মানে প্রায়োরিটি দিচ্ছি, এইটুকু আবার মনে রাখার এমন কি আছে, এটা যদি আমরা একটু দেখি, এই যে এই জায়গাটা খেয়াল করে একদম সাউথ আফ্রিকার নিচে দেখেন, এই জায়গায় হচ্ছে কেপ অফ গুড হোপ। এটা আমরা মনে রাখবো এই কারণে, এই যে উপরে দেখেন পুরো ম্যাপটা এখানে নাই, আমরা বুঝাতে পারতেছি না। নিউ ব্যাচ আপনাদের সাথে ক্লাস করবে। আচ্ছা, এখানে দেখেন এই যে ইউরোপ বা আমেরিকা বা যারাই আছে এইদিকে, এরা সবাই কিন্তু এশিয়াতে যদি যেতে চায়, আগে যখন যেতে চাইতো বা এখনো যদি যেতে চায়, তাদের হাতে অপশন কিন্তু এটাই ছিল। আইদার হচ্ছে পুরা প্যাসিফিক ওশান পার হয়ে চলে যাইতে হবে, যেটা খুব রিস্কি ব্যাপার। তারা কি করতো, এই পুরো আফ্রিকা ঘুরে, এই দিক দিয়ে ঘুরে এই কেপ অফ গুড হোপ এইখানে এসে আশ্রয় নিত প্রথমে, তারপরে আবার এই দিক দিয়ে গিয়ে তারা এই আরব বলেন, এশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, এই জায়গাগুলোতে মুভ করতো। এই যে এত বড় একটা জার্নি, এটাকে এখন শর্টকাট করে ফেলা হয়েছে। কারা করছে, কিভাবে করছে, এটা আজকে আমরা ক্লাসে দেখবো একবার। এই যে মেডিটেরিয়ান সিটা দেখতে পাচ্ছেন, এটার কোনায় দেখেন এই জায়গাতে একটা জায়গা আছে, এইখানে সুয়েজ ক্যানেল আছে। এই সুয়েজ ক্যানেলটার কারণে এখন আর এত কষ্ট করে এই দিক দিয়ে না ঘুরে শিপগুলো কি করে, এই জিব্রাল্টার প্রণালী দিয়ে ঢুকে ভূমধ্য সাগর দিয়ে এসে সুয়েজ ক্যানেল দিয়ে পার হয়ে এইখানে বাবেল মানদের দিয়ে পার হয়ে ব্যাস একদম ইউএসএ, সরি ভারত বা এশিয়ার যে কোনো জায়গায় চলে যেতে পারে। সো অনেক, আপনি চিন্তা করে দেখেন যে এইটুকু রাস্তা, খেয়াল করেন আমি যদি একটা লম্বা দাগ দিই, এই রাস্তাটুকু আর এই রাস্তাটুকু জাস্ট ইমাজিন করেন কতখানি কমে গেছে। বাট এখনো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুট। কেন ইম্পর্টেন্ট রুট আপনাদের মনে আছে কিনা, আপনারা যদি নিয়মিত পেপার পড়েন তাহলে জানতে পারবেন। গত বছর এখনো করতেছে, এই যে ইয়েমেনে একটা বিতর্কিত দল আছে হুথি বলে, যাদেরকে ইরান সরকার হচ্ছে সাপোর্ট করে। আর আছে হচ্ছে এই যে এটা দেখতেছেন না, যে মার্ক করা, এই দেশটার নাম জানেন? এই দেশটা হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়াতেও প্রচুর বিদ্রোহী গোষ্ঠী আছে। এই দুই জায়গার বিদ্রোহী গোষ্ঠীরা কি করে, সরাসরি এদিক দিয়ে যে জাহাজগুলো আসে তাদের উপরে অ্যাটাক করে, এবং এই অ্যাটাক করার ফলে বাণিজ্য তো রিস্কি হয়ে যাবে না। আপনি ধরেন যে কয়েক লাখ ডলারের মালামাল নিয়ে আসতেছেন, সেগুলো যদি অ্যাটাক করে যদি কেউ কেড়ে নেয়, এটা তো খুব রিস্কি ব্যাপার। এই রিস্কটাকে সেভ করার জন্য এই গত বছরও এই ধরনের ইস্যু হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশের একটা জাহাজও কিন্তু এখানে আটকে গিয়েছিল, নাবিকদেরকে আটকে ফেলা হয়েছিল। তখন এই তারা কিছুদিনের জন্য এই দিক দিয়ে যাতায়াত করেছিল। সো এটা এখনো ইম্পর্টেন্ট। ওকে, মহাসাগর সম্পর্কে আমরা যেটুকু ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা জানছি, আর আমরা একটা সাগর সম্পর্কে জানবো। সাগর কি, খুব সংক্ষেপে যদি আমরা বলি, সাগর হচ্ছে মহাসাগরেরই একটা ছোট্ট ভার্সন, খুবই ছোট, আমি যদি মহাসাগরের সাথে কম্পেয়ার করি। আচ্ছা, প্রিলিটার তথ্য কি, গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর, এবং বৃহত্তম সাগর কোনটা, দক্ষিণ চীন সাগর। এগুলো কিন্তু প্রিলিতে আসে যে পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি, দক্ষিণ চীন সাগর, গভীরতম সাগর কোনটি, ক্যারিবিয়ান সাগর। তবে আমাদের এই তথ্যটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা দেখে আমরা ভালো বুঝতে পারবো, সাগর হচ্ছে এমন একটা জলাধার যেটার সাথে কিন্তু ল্যান্ড কানেক্টেড থাকে, সেটা অল্প একটু হতে পারে, ইটস ওকে, বাট সাগরের সাথে কিন্তু সামান্য হলেও ল্যান্ড কানেক্টেড থাকে। মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা স্থলভাগ থেকে উৎপত্তি হয়ে মহাসাগরে গিয়ে পতিত হয়, মানে উৎপত্তি হয় বা উৎস হচ্ছে একটা স্থলভাগ, আর গিয়ে পতিত হয় একটা মহাসাগরে। এটাকে যদি আমি ল্যান্ড বলি আর এটাকে যদি একটা ওশেন বলি, এই যে অংশটা, এইটাই মূলত হচ্ছে সি।
তার মানে এটুকু আমরা বুঝলাম যে সাগরের সাথে কিন্তু ল্যান্ড কিন্তু কানেক্টেড থাকবেই। তবে পৃথিবীর একমাত্র সাগর যেটার নাম হচ্ছে সার্গাসো সাগর, এটা হচ্ছে এর সাথে কোনো ল্যান্ড কানেক্টেড নেই। এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই যে যদি ছবিটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে উত্তর আমেরিকা, আর এইদিকে তো ইউরোপ, এটা আফ্রিকা, বুঝতে পারতেছেন। এই জায়গাটা হচ্ছে সার্গাসো সাগর। এটা একমাত্র একটা এক্সাম্পল, মানে এক্সাম্পল না, এক্সেপশনাল কেস, যে সার্গাসো সাগরের সাথে কোনো ল্যান্ড কানেক্টেড না। আচ্ছা, এখন সাগরের চেয়েও ছোট ছোট কিছু ভার্সন আছে, সেগুলোকেও কিন্তু সাগরই বলে, কিন্তু বোঝার সুবিধার্থে সেগুলোকে আমরা বাংলায় বলি উপসাগর। আচ্ছা, উপসাগর আমরা একটু পরে যাই, আগে সাগরটা একটু দেখে নেই। সাগর তো অনেক, আর আমার এক্স্যাক্টলি টোটাল পৃথিবীতে কয়টা সাগর আছে এই তথ্য আমার জানা নাই, তবে আমরা গুরুত্বপূর্ণ সাগরগুলো একটু দেখবো। যেমন দেখেন, পৃথিবীর মধ্যে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা সাগর হচ্ছে ভূমধ্য সাগর। কারণ কি, দেখেন তীরবর্তী অঞ্চলে সব থেকে বেশি স্বাধীন দেশ আছে এইরকম সাগর হচ্ছে ভূমধ্য সাগর। দেখেন, এক ভূমধ্য সাগরের তীরে মোট 41টি দেশ আছে, এবং মানে জাস্ট গেস করেন, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা একই সঙ্গে 3টা মহাদেশের বিভিন্ন দেশ এটার সাথে কিন্তু কানেক্টেড। আপনারা যদি এখানে ছবিটা খেয়াল করেন, এই দেখেন স্পেন, ফ্রান্স, ইটালি, তারপর হচ্ছে গ্রিস, বুলগেরিয়া, এদিকে তুর্কি, সিরিয়া, লেবানন, এদিকে ইজিপ্ট, লিবিয়া, আলজেরিয়া, টিউনিশিয়া, মানে সবই হচ্ছে ভূমধ্য সাগরের সাথে কিন্তু কানেক্টেড। সুতরাং বুঝতে পারতেছেন এর ইম্পর্টেন্সটা। আর ইজিয়ান সাগরকে এখানে আলাদাভাবে দেওয়ার কারণ হচ্ছে, ইজিয়ান সাগর আপনি আলাদাভাবে কোথাও খুঁজে পাবেন না। ইজিয়ান সাগরটা আসলে একদমই ভূমধ্য সাগরের সাথেই কানেক্টেড। আমি যদি এখানে একটু মার্ক করে দেই, এই যে দেখতেছেন না এই জায়গাটা, এইটা হচ্ছে ইজিয়ান সাগর। তো অনেক সময় বাণিজ্যিক স্বার্থে, বৃহৎ স্বার্থে এই জায়গাটা থেকে মানে অনেক সময় ভূমধ্য সাগরে ধরা হয়। এই জন্যই এই তথ্যটা আসলে আলাদাভাবে দেওয়া, যে গ্রিস এবং তুরস্কের মাঝখানে ছোট্ট যে সাগরটা, এটা হচ্ছে এজিয়ান সাগর। আচ্ছা, আরেকটা সাগর হচ্ছে বর্তমান সময় এবং ভবিষ্যৎ যে পৃথিবী আসতেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাগর, সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। কারণ কি, দক্ষিণ চীন সাগর, চীন মনে করে এই পুরোটাই হচ্ছে তাদের, হ্যাঁ, কিন্তু ইউএসএ বুঝতে পারতেছে যে পৃথিবীতে স্থলভাগে যা আছে মোটামুটি সবাই কিন্তু সবাই ভাগ করে নিছে। এখন সবাই টার্গেট করতেছে যে নদীর নিচে কি, সরি, সাগরের নিচে কি কি আছে সেইগুলোকে হচ্ছে কিভাবে টার্গেট করা যায়। এবং এই জায়গাতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং প্রশান্ত মহাসাগরের আশপাশে যে সাগরগুলো আছে, যেমন ধরেন দক্ষিণ চীন সাগর। এবং এটার বড় কারণ হচ্ছে এই জায়গাতে অনেক বেশি ধারণা করা হচ্ছে তেল, গ্যাস এবং আরো সামুদ্রিক সম্পদ রয়েছে, যেগুলো পৃথিবীতে ভবিষ্যতে একটা দেশকে, পৃথিবীকে লিড দেওয়ার মতো সম্পদ দিতে পারে, সক্ষম। এই কারণে ইউএসএ সর্বদা চেষ্টা করতেছে এই জায়গায় নিজেদেরকে শক্তিশালী করতে, বাট চীন কোনোভাবে ছাড় দিচ্ছে না। সো এইখানে একটা বড় রকমের, এটা একটা জিও পলিটিক্যাল জায়গা হতে চলেছে। এটা আমরা ইন্টারন্যাশনালে যখন রিটেন বা প্রিলিতেও যখন পড়বো তখন আমরা এখানে ডিটেলস দেখবো। রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে আপনাদেরকে যদি একটু শুধু দু একটা লাইন এই দক্ষিণ চীন সাগর সম্পর্কে বলি, যে ইউএসএ নিজে কোনো রুলস না মানলেও তারা চীনকে বলে যে চীন কোনো রুলস মানতেছে না। কিভাবে? আমরা দেখেন প্রত্যেকে, এই যে আমরা যে ইন্ডিয়া বা মায়ানমারের কাছ থেকে যে আমরা সমুদ্র বিজয় করলাম, এই সমুদ্র বিজয়ের লজিক অনুযায়ী চীন কিন্তু যে দখল করে রাখছে সমুদ্র, সেটা কিন্তু লজিক্যাল না। এবং এই কারণেই হচ্ছে ইউএসএ বারবার বলে যে হচ্ছে চীন হচ্ছে রুলস মানতেছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউএসএ তো নিজেই মানে না। পুরো পৃথিবীর যত পানির পথ আছে বেশিরভাগ জায়গাতে তো ইউএসএ নিজেই লিড করতেছে। তো এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায়। আচ্ছা, উপসাগর তো দেখেছেন, এখন আমরা হচ্ছে, সরি, সাগর দেখলে আমরা উপসাগর দেখবো। আমরা বাংলায় উপসাগর বললেও মূলত হচ্ছে ইংলিশে দুইটা আলাদা আলাদা বিষয় থাকে, একটা হচ্ছে গালফ আর একটা হচ্ছে বে। তো আসলে কিভাবে হয় এটা আমরা দেখি। বে এমন একটা জায়গা যেটা মূলত হচ্ছে একটা উল্টো ভি শেপের, বা ভি শেপ ধরতে পারেন, যেখানে উৎপত্তি স্থলটা বা মুখটা খুবই সরু থাকে, কিন্তু
যেখানে গিয়ে শেষ হয়, মানে যে ধর কোনো একটা মহাসাগরে গিয়ে তো পতিত হবে বা কোনো একটা সাগরের সাথে গিয়ে কানেক্টেড হবে, সেই জায়গাটা ভীষণ প্রশস্ত হয়। তো এটা একটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের বাংলাদেশের বে অফ বেঙ্গল বা হচ্ছে বঙ্গোপসাগর। আপনি খেয়াল করে দেখবেন বঙ্গোপসাগর কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশ, ওটা তাকে তার উৎপত্তি স্থল ধরা হয়। আমরা যেখানে ছবি যদি দেখি, এখানে দেখেন এই এটাকে মোটামুটি তার মুখ ধরা হচ্ছে। যত দূর এগিয়ে যাচ্ছে দেখেন তার প্রশস্ততা বাড়তেছে এবং একটা সময় গিয়ে সে মহাসাগরে পতিত হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই কাজটা করে থাকে। মানে তাহলে বে আমরা কি বুঝতেছি, বের উৎপত্তি বা মুখটা হচ্ছে খুবই ছোট হয়, কিন্তু যে জায়গায় গিয়ে পতিত হয় সেই জায়গাটা ভীষণ প্রশস্ত হয়। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বে হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখানে আবার দেখেন কথা একটু উল্টা হয়ে গেছে না, প্রবেশ মুখ বড়। এই প্রবেশ মুখ বলতে মূলত হচ্ছে জলরাশিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কারণ একটা সাগর আসলে জলরাশি কই থেকে পায়? ওশেন থেকে পায়। তার মানে মহাসাগর থেকে যেই জলরাশিটা প্রবেশ করে সাগরের দিকে, সেই প্রবেশ মুখটা, মানে এই যে ইন্ডিয়ান ওশান থেকে যখন পানিটা বে অফ বেঙ্গলে প্রবেশ করবে, এই জায়গাটা খেয়াল করেন, এইটা বড়, কিন্তু যেখানে গিয়ে শেষ হয় সেটা সরু হবে। এখানে আসলে কোনোটা মুখ বা কোনোটা ফিনিশিং ব্যাপারটা এইভাবে ধরলে হবে না। আপনি হচ্ছে পুরো শেপটা চিন্তা করেন, যে স্থল ভাগের অংশটা হবে সরু, যেখানে স্টার্টিং পয়েন্ট, আর সাগরের সাথে মহাসাগরের সাথে যেখানে কানেক্টেড হবে সেই জায়গাটা হবে প্রশস্ত। আচ্ছা, তাহলে গালফে কি হয়? গালফ হচ্ছে অনেকটা যে আমরা আঙ্গুল দিয়ে ওয়াও শেপ ইউজ করি না, ধরেন এরকম একটা শেপ হবে। বা ধরেন যদি 4 ভাগ ধরেন আপনি কোন একটা জায়গা, যে কোন একটা জায়গার 4 ভাগই বন্ধ থাকবে, ছোট্ট একটা প্রবেশ মুখ থাকবে। ধরেন যদি এরকম হয় শেপটা, এদিকে সবই ল্যান্ড, হ্যাঁ এদিকে সবই ল্যান্ড, এদিক দিয়ে পানি প্রবেশ করে, তার মানে চারপাশেই ল্যান্ড থাকবে, ছোট্ট একটা প্রবেশ মুখ থাকবে। এই ধরনের যে শেপ, যে সাগর, এইটাকে বলা হয়, স্টার্টিং পয়েন্ট আপনাকে ধরতে হবে না, এই ধরনের কোনো লজিক এখানে লাগবে না, এটা বোঝার জন্য। এটা সাগর দেখবেন তো আপনি, না শেপটা তো খেয়াল করবেন, সেই শেপটা বোঝার জন্য। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে গালফ। আপনারা যদি এইখানে ছবিটা খেয়াল করেন, এই যে সবুজ কালারের ছবিটা, এই যে দেখেন চারদিকেই কিন্তু স্থলভাগ, আর এই মাঝখানে ছোট্ট একটু অংশ আছে যেটা দিয়ে পানি প্রবেশ করে বা বের হয়, এইটাকে বলা হচ্ছে গালফ। এই যেখানে এক্সাম্পল দেওয়া আছে এটা মূলত হচ্ছে গালফ অফ মেক্সিকোর এক্সাম্পল। তো আশা করি বে আর গালফটা বুঝছেন, যে বে হবে এমন যে মহাসাগরের দিকে হবে প্রশস্ত, স্থলভাগের দিকে হবে সরু, আর গালফ হচ্ছে চারপাশে স্থলভাগ থাকবে, ছোট্ট একটা মুখ থাকবে যে দিক দিয়ে পানি প্রবেশ করবে। এই যে দেখেন গালফ হচ্ছে প্রায় চারদিকে স্থলভাগ থাকবে, প্রবেশ মুখটা খুব ছোট হবে। পৃথিবীর বৃহত্তম গালফ হচ্ছে মেক্সিকান গালফ। আচ্ছা, আমরা মোটামুটি সাগর মহাসাগর এগুলো তো দেখছি। এখন এই যে সাগর যে দেখলাম, মহাসাগর যে দেখলাম, এটার সাথে আমাদের দেশ, আমরা যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করি, আমরা যে ধরেন এটাকে কি বলা যেতে পারে, একটা দেশের সাথে একটা দেশের যে সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে যে আমরা যে চুক্তিগুলো করি, সেগুলোর ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল রুলস আমরা ফলো করি, এবং এই কারণেই আমরা সমুদ্রের তলদেশকে একটা প্রপার ওয়েতে ভাগ করে নিই। তো এইটা আমরা এখন পড়বো, যে সমুদ্র তলদেশের ভূমিরূপ দেখবো। তার আগে একটু আমরা দেখবো হচ্ছে যে, আচ্ছা আগে ভূমিরূপ দেখি, তারপরে আমরা দূরত্বটা দেখবো। দেখেন সমুদ্র তলদেশের ভূমিরূপকে মোট 5 ভাগে ভাগ করা হয়: মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা, গভীর সমুদ্র খাত। চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ধরে নিলাম এটা হচ্ছে ল্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে ল্যান্ড, এটা কক্সবাজার ধরে নিলাম, এটা হচ্ছে কক্সবাজার। এখন এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এদিক দিয়ে পানি আসতেছে, পানি আসে। এখন আমরা তো জানি না যে ভাটার সময় পানি এক এরিয়া পর্যন্ত আসে, জোয়ারের সময় পানি এক এরিয়া পর্যন্ত আসে, এটা তো আমরা জানি, এটা কিন্তু আমরা পড়ে আসছি প্রথম ক্লাসে, তাই না? তো এখানে হিসাবটা কিভাবে হয় দেখেন, ভাটার সময় পানি ঠিক যে পরিমাণ নেমে যায়, সেই সর্বশেষ যে পয়েন্টটা, আমি এখানে ধরে নিলাম যে পানিটা এই পর্যন্ত নেমে যায়।
সর্বশেষ। এই কথাটা কি বুঝতে পারতেছেন? একটু রিলেট করেন তো, যে ভাটার সময় সমুদ্রের পানি ঠিক যে পরিমাণ নেমে যায়, এই যে অংশটা, এই পুরা অংশটাই একটা দেশের জন্য হচ্ছে স্থলভাগ। এই পুরোটাই হচ্ছে মানে এই যে জায়গাটা, এটা বাংলাদেশের জন্য স্থলভাগ, এটা হচ্ছে ল্যান্ড। যদিও এই যে মেইন যে স্থলভাগ, এই যে আমি এখানে যে মার্ক করে দিচ্ছি, মেইন যে স্থলভাগ, এইখান থেকে এই ভাটা পর্যন্ত এই জায়গাটা, এটাকে মূলত তটরেখা বলে। কারণ কি, এই জায়গায় তো পানিতে ভরেও যায়, মানে এমন তো না যেখানে পানি থাকে না। আরেকবার ভালো করে বোঝেন, দেখেন জোয়ারের সময় কি হয়, পানি একদম ল্যান্ডের কাছে চলে আসে না? এটা চিন্তা করেন, জোয়ারের সময় পানি ফুলে ওঠে, পানি আরো ল্যান্ডের দিকে চলে আসে। কিন্তু ভাটা হলে কি হয়, পানি নেমে যায় না? কিন্তু পানি আসলে কোন পর্যন্ত নেমে যায়, তার তো একটা লিমিটেশন আছে, একটা জায়গা আছে। পানি ঠিক যেই পর্যন্ত নেমে যায়, সেই জায়গাটাকে, একদম সর্বশেষ পয়েন্টটাকে বলে তটরেখা। ওই তটরেখার থেকে ল্যান্ডের দিকে যে অংশটা, পুরোটাই একটা দেশের জন্য ল্যান্ড। আর ডান দিকে যে অংশটা বা পানির দিকের যে অংশটা, সেটা হচ্ছে সমুদ্রের অংশ। তার মানে বাংলাদেশের যে আমরা যে সমুদ্রের যে হিসাব করি, সমুদ্র সীমা যে হিসাব করি, সেইটা মূলত কিন্তু এই তটরেখা থেকেই শুরু হয়। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে পানিটা আসলে কিরকম হয় দেখেন। পানির তো লিকুইড ফর্মে থাকে, সুতরাং পানির কিন্তু সরি পানি কিন্তু হাইট সেম থাকে। পানির হাইট কিন্তু কমে না। আপনি একটা বালতিতে পানি রাখেন, যেখানেই পানি রাখেন, পানির হাইট কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, সুতরাং এই এই পানির হাইটটা কিন্তু সেম থাকবে। এটাকে আমি বে অফ বেঙ্গল ধরে নিলাম। হ্যাঁ, এখন এই যে আমি ল্যান্ড এখানে শেষ বলতেছি, নিচে কি ল্যান্ড নেই? নিচেও কিন্তু ল্যান্ড আছে। তটরেখা মানে বিচ না, বিচের পরের যে অংশটা, মানে সমুদ্র নেমে গেলে যে একটা অংশ বের হয়ে আসে না, মানে ভাটার সময়। আপনারা একটা কক্সবাজারের ভিডিও দেখে নিয়েন, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে ইজি হবে। জোয়ারের পরে সমুদ্রের পানি যে অনেকখানি নিচে নেমে যায়, তখন যে একটা বালিময় স্থান বের হয়ে আসে, ওই জায়গাটা। আচ্ছা, দেখেন এই যে ল্যান্ড, এই যে পানির যে হাইট, এইখান থেকে ল্যান্ড যে অংশটা, মানে পানির নিচে কিন্তু আপনি যদি এভাবে কিন্তু হেঁটে যাইতে পারবেন। সেক্ষেত্রে কি হয়, এই নিচে কিন্তু আসলে স্থলভাগই থাকে। এই স্থলভাগটা যে এগিয়ে চলেছে, কতদূর পর্যন্ত যাবে, এই ক্ষেত্রে আসলে হ্যাঁ, এইটাই রিপল মার্কস। তো তটরেখা যেটা বলতেছি, এইটাই রিপল মার্কস। এই রিপল মার্কস থেকেই মূলত হচ্ছে সমুদ্র সীমা শুরু হয়। ঠিক আছে, আমি ইংলিশে লিখে দিচ্ছি, সমস্যা নেই। রিপল মার্কস, হ্যাঁ। এই দেখেন এইখান থেকে যে আপনি আপনি যে সমুদ্রের দিকে এগিয়ে যাবেন, সচরাচর কি হয়, এই যে ল্যান্ডটা ভেতরেরটা, এইটা 1 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এখন 1 ডিগ্রি হবে এমন কিন্তু ব্যাপার না, এটা 1.5 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, বাট ইন জেনারেল সারা পৃথিবীর সাথে তুলনা করলে 1 ডিগ্রি ঢালু হয়ে এগিয়ে যায়। হ্যাঁ, এভাবে 1 ডিগ্রি ঢালু হয়ে এগিয়ে যায়। তো ঠিক যেই দূরত্ব পর্যন্ত এরকম 1 ডিগ্রি ঢালু হয়, এই পুরো অংশটাকে বলে কন্টিনেন্টাল শেলফ। যেহেতু আপনারা ইংলিশ শুনতে যাচ্ছেন, কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। আবারও বোঝেন, এই যে অংশটা, এটা কিন্তু পুরো পানি। ভালো করে বোঝেন, এই যে আমি যে ত্রিভুজটা আঁকালাম না, এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পানি আছে। কিন্তু আমি এই পানিটাকে কিন্তু কন্টিনেন্টাল শেলফ বলতেছি না, আমি এই পানিটাকে কিন্তু সোপান বলছি না। আমি সোপান কোনটাকে বলতেছি বলেন তো? এই পানির নিচের যে ল্যান্ডটা, হ্যাঁ, এই যে মানে স্থলটা, ভূমিটা, রাইট, থ্যাংক ইউ, পানির নিচের যে ভূমিটা, এইটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। এটা কিভাবে, তো মানে আমরা কতদূর পর্যন্ত ধরবো, 1 ডিগ্রি, এইভাবে 1 ডিগ্রি কোণ করে যতদূর পর্যন্ত যাবে। এখন ইন জেনারেলি এইটা মোটামুটি 350 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। সরি 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 নটিক্যাল মাইল, 350 নটিক্যাল মাইল ধরা হয় সচরাচর। এখন বাংলাদেশের জন্য এটা 354। কেন সেটা
ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা জাস্ট কুইকলি বলে নেই, এই যে কন্টিনেন্টাল শেলফটা যে তৈরি হয়, এইটা আসলে এই শেলফের নিচে আমরা পড়ছিলাম কি মনে আছে, টেকটনিক প্লেট। ওই টেকটনিক প্লেটের শেপের উপরে ডিপেন্ড করে, ওটা কি উঁচু নিচু খাড়া আসলে কিরকম তার উপরে বেস করে। এখন আমাদের বাংলাদেশে যেহেতু এটা পুরোটাই হচ্ছে পলি মাটি দ্বারা তৈরি, এই যে বেসিনটা, এই প্লেটটা, এইটা হচ্ছে অনেকটাই প্লেন, কোনো উঁচু নিচু নাই। এই কারণে আমাদের যে সোপানটা, এইটা 350-এর পরে আরো কিছু দূর একই শেপেই চলে গেছে। এই কারণে আমরা এই 4 নটিক্যাল মাইল একটু বেশি পাইছি, বুঝতে পারছেন? এখন ধরেন কোন জায়গাগুলো বলবো, ধরেন উত্তর আমেরিকার পূর্ব দিকে, মানে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকের যে অংশটা, বা আফ্রিকার পশ্চিম দিকের যে অংশটা, ওগুলা কিন্তু পুরোটাই পাহাড়ি অংশ। এখন যে জায়গাগুলোতে সমুদ্রের একদম শুরুতেই পাহাড়ি অংশ থাকে, সেগুলোতে কিন্তু আবার এত লম্বা মহীসোপান থাকে না। সেগুলোতে দেখা যায় মহীসোপান খুবই অল্প একটু হয়, দেখা যায় যে 100 নটিক্যাল মাইল বা 50 নটিক্যাল মাইলও হতে পারে। আবার উল্টাও হয়, যেমন ধরেন যে অনেক বড় ল্যান্ড এরিয়া আছে, যেমন ঠিক উত্তর আমেরিকায় যদি আপনি পশ্চিম দিকে যান, হ্যাঁ, তাহলে ওখানে দেখবেন যে বিশাল বড় কন্টিনেন্টাল শেলফ, মানে এমনও হয় যে প্রায় 800 নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে। সো এইটা ইমার্জেন্সি, মানে সরি, এগুলো আপনার কোনো দরকার নাই, অপ্রয়োজনীয় তথ্য। আপনি এখানে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ল্যান্ড থেকে, স্থলভাগ থেকে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমুদ্রের দিকে এগোতে থাকলে আমরা যেই সমুদ্রের নিচে স্থলভাগটা পাই, এইটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। এখন কন্টিনেন্টাল শেলফ ঠিক যেই জায়গায় শেষ হয়, সেইখানেই হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয় বা হচ্ছে এইভাবে নেমে আসে, এই ল্যান্ডটা এইভাবে ঢালু হয়ে আসে। এই ঢালু অংশটাকে বলা হয় মহীঢাল, না ভূমিধস না, ল্যান্ডস্লাইডের বাংলা ভূমিধস, সরি। কিন্তু এইভাবে আসলে ঢালু হয়ে আসে, এটাকে বলে মহীঢাল। আচ্ছা, এই মহীঢালটা অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে। এইটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট না যে কতখানি হবে, বাট এইটা হচ্ছে গভীর সমুদ্রের একটা অংশ। যে আমরা একটা মহীসোপান যেখানে শেষ হবে, মহীসোপানের পরে অবশ্যই একটা মহীঢাল তৈরি হবে, একটা হঠাৎ করে ঢালু অংশ আসবেই। আচ্ছা, এগুলো পরীক্ষায় আসবে না সর্বোচ্চ মহীঢাল কোনটা। এখন মহীঢাল যেখানে শেষ হয়, সেইখানে যে শেপটা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে নিমজ্জিত গভীর সমভূমি। এই যে জায়গাটা, বা গভীর নিমজ্জিত সমভূমি আপনি যেটা বলেন, গভীর নিমজ্জিত সমভূমি। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে আমি বললাম না এটা তো সমুদ্র, এই পুরোটা তো সমুদ্র, এটা তো এই যে সমুদ্রেতে যে সমভূমির কথা বলতেছি, এই সমভূমি আর পৃথিবীর উপরের যে সমভূমি, এটা কিন্তু অলমোস্ট সেম। হ্যাঁ, এখন তাহলে আচ্ছা, এই সমভূমির দাঁড়ান আমি নামটা ভুলে গেছি, একবার দেখে আসি। অ্যাবিসাল প্লেইন বলে। হ্যাঁ, গভীর নিমজ্জিত সমভূমিকে অ্যাবিসাল প্লেইন বলে। আচ্ছা, আমরা মূল এতে আসি। দেখেন, আমরা একটা সমভূমিতে, আমরা সমুদ্রে না, ল্যান্ডে চলে আসেন। একটা ল্যান্ডে আমরা কিন্তু তৃতীয় ক্লাসে পড়েছিলাম, একটা ল্যান্ডে কি কি শেপ থাকে। একটা তো সমভূমি পাইলাম, এটা তো সমভূমি। এছাড়া আর কি কি থাকে একটা ল্যান্ডের মধ্যে, বলেন তো? মালভূমি থাকে, সুন্দর, এটা একটা ভালো অ্যান্সার। এছাড়া পর্বতমালা থাকে, রাইট, পর্বতমালা থাকে। টিলা তো খুবই ছোট হয়ে গেল। আচ্ছা, পর্বতমালাটাকে আমি আমার প্রায়োরিটি ধরলাম। ভূগর্ভস্থ খাত থাকে না, যেটাকে আমরা খাল বলতেছি, গভীর খাত বলতেছি, গিরিখাত বলতেছি। এই সেম জিনিসটা কিন্তু গভীর সমুদ্র সমভূমিতেও থাকে। এই যে নিমজ্জিত যে সমভূমি বলতেছি, এইখানেও আমাদের ল্যান্ডের যে সমভূমি, সেইটার পর্বতের মতো এখানেও কিন্তু এইরকম পর্বত থাকে। কিন্তু সমুদ্রের নিচে নিমজ্জিত যে পর্বত, সেইটাকে আমরা বলি শৈলশিরা বা রিজ।
শৈলশিরা বা রিজ বলি। আবার এখানে যেমন হচ্ছে গিরিখাত থাকে, হ্যাঁ, এইরকম সমুদ্রের ভেতরেও গভীর সমুদ্র খাত থাকে। হ্যাঁ, সমুদ্রের ভেতরেও কি থাকে? গভীর সমুদ্র খাত থাকে। এখন এই 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 যে তথ্যটা, তাহলে আমরা কি কি পাইলাম দেখেন। একটা পাইলাম মহীসোপান 1 নাম্বার, একটা পাইলাম মহীঢাল 2 নাম্বার, 3 নাম্বার পাইলাম গভীর সমুদ্রের সমভূমি, 4 নম্বরে পাইলাম হচ্ছে শৈলশিরা, 5 নাম্বার পাইলাম হচ্ছে গিরিখাত। এখন এই 5টা তো আমরা বুঝছি কিনা আরেকবার রিভিশন দেই, তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন মহীসোপান কিরকম, এই যে একদম উপকূল থেকে 1 ডিগ্রি যদি কোণ করে যদি নিচের দিকে নেমে আসে, তাহলে এই জায়গাতে রিজ পর্বতের চেয়ে কয়েক গুণ বড়ও হতে পারে। এই দেখেন এইটা হচ্ছে মহীসোপান, এই যে এই জায়গাটা, এটা কিভাবে তৈরি হলো এটা তো আমরা দেখছি। আচ্ছা, মহীসোপান দেখেন, মহীসোপানে পানির সর্বোচ্চ গভীরতা হতে পারে 150 মিটার, কিন্তু এটা তৈরি হয় কোথায় দেখেন, 1 ডিগ্রি কোণের মাধ্যমে তৈরি হয়। এই যে ছবিতে যে অংশটা, এটা হচ্ছে মহীসোপান। আর মহীঢাল কি হচ্ছে, এই ছবিতে খেয়াল করেন, এই যে এইটা তো মহীসোপান না, এটা তো মহীসোপান। ঠিক মহীসোপান যেখানে শেষ হলো, এই যে পুরা অংশটা, এই পুরা অংশটাকে বলা হচ্ছে মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। এখন আমরা যে সাবমেরিন ক্যানিয়ন করেছিলাম, মনে আছে আপনাদের? সাবমেরিন ক্যানিয়নটা কোথায়? সুন্দরবন থেকে খুব কাছাকাছি যে আমরা করেছিলাম না, যে গঙ্গা খাত, এইটা কিন্তু একদম সরাসরি মহীসোপান থেকে মহীঢাল হয়ে অনেক দূরে থাকতে পারে, আবার একদম গভীর সমুদ্রের নিচে নিম্নভূমিতেও থাকতে পারে। তাহলে এই সাবমেরিন ক্যানিয়নটা দেখেন কিরকম শেপ হয়, সেটা একটু আপনারা এখানে দেখেন। আর সাবমেরিন ক্যানিয়নটা তৈরি হয় কিভাবে? ঠিক ভূমিকম্প যেভাবে হয়, সুনামি যেভাবে হয়, যে হঠাৎ করে একটা প্লেটের ধাক্কা খেয়ে হতে পারে, অথবা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে হতে পারে, এই সেম ঘটনাটা সমুদ্রের নিচেও ঘটে এই ধরনের ক্যানিয়নের সৃষ্টি করে। মহীঢালের আশা করি একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয়ে গেছে আপনাদের। এরপর হচ্ছে আমরা যদি নিচে আসি, এই যে দেখেন আমরা এটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ পাইলাম, এটা হচ্ছে কন্টিনেন্টাল মহীঢাল পাইলাম, আর এই যে অংশটা, এইটা হচ্ছে সমভূমি, গভীর সমুদ্রের সমভূমি। আচ্ছা, এই দেখেন সমুদ্রের নিচে কিরকম হতে পারে, এর একটা ছবি, জাস্ট একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আর নিমজ্জিত শৈলশিরা তো আমরা করলামই। নিমজ্জিত শৈলশিরা হচ্ছে অনেকটা হচ্ছে ল্যান্ডের যে পর্বত আছে ওই রকমই দেখতে। তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখেন মধ্য আটলান্টিক শৈলশিরা। এই যে দেখেন এই পাশে সাউথ আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এর মাঝখানে এই যে নিচে, এটা পুরোটাই কিন্তু সমুদ্রের নিচে পর্বত, এটাই হচ্ছে শৈলশিরা। এই যে নিচে আরেকটা আছে মিড আটলান্টিক রিজ, এটাও একটা পর্বতের মতো সমুদ্রের নিচে আছে। আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা রিজ আছে, বলেন তো কোথায়? হ্যাঁ, এগুলা রিজ আগ্নেয়গিরি থেকে তৈরি হয়, রাইট। আমাদের ভারত মহাসাগরে একটা গুরুত্বপূর্ণ শৈলশিরা আছে, এটা আমরা কিন্তু পড়ছিলাম। রেসপন্স করি কেউ একজন? 90 ডিগ্রি ইস্ট রিজ। আপনারা রিভিশন দিচ্ছেন না কিন্তু, হ্যাঁ, এগুলো দিতে হবে। 90 ডিগ্রি ইস্ট রিজ, এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। একদম বাংলাদেশের সাথে যদি আপনি লম্ব বরাবর চিন্তা করেন, তাহলে সেই বরাবর এটা অবস্থিত। ওকে, গভীর সমুদ্র খাত, এটা আমরা দেখছি যে সমভূমির যে অংশ, সেইখানেও যে ঢালু যে অংশটা তৈরি হয়, এই যে এখানে যদি আপনি ছবিটা খেয়াল করেন, এই যে দেখেন এই যে সমভূমিটা, এই সমভূমি থেকেও আবার নিজে ঢালু অংশ তৈরি করছে, এটাকে আমরা গভীর সমুদ্র খাত বলতেছি, যেটাকে আমরা একটু আগেই পড়ে এসেছি ট্রেঞ্চ নামে। তাহলে পৃথিবীর গভীরতম খাত কোনটা? সমুদ্র খাত, এটা আমরা অলরেডি পড়ে আসছি কিন্তু। দেখেন, যেই গভীর খাত এটাকে আমরা ট্রেঞ্চ বলতেছি, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এখানে একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে এখানে দুইটার কথা বলা হয়েছে, দেখেন একটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রশান্ত মহাসাগরের মধ্যে সব থেকে
গভীর, আরেকটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীর হচ্ছে পোর্টো রিকো ট্রেঞ্চ। এখন আমাকে বলেন আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করেন বা ভারত মহাসাগরের সব থেকে গভীরতম ট্রেঞ্চ কোনটা? সুন্দা প্রণালী, রাইট, সরি, সুন্দা ট্রেঞ্চ। আচ্ছা, আমাদের বোঝার আজকে যে কিছু যা কিছু বোঝার মতো ছিল সেগুলো আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেলছি। এখন আমরা একটু রিভিশন টাইপের বা হচ্ছে মুখস্থ টাইপের পড়াশোনার দিকে যাব। তো চলুন আমরা শুরু করি। তার আগে আপনাদেরকে একটু একটা প্রশ্ন করে নেই। আপনাদের অনেকেই বলতেছেন আপনাদের কাছে ম্যাপ নেই, এবং আসলে ম্যাপটা নিয়ে আপনাদের ইস্যুটা কি আপনাদের একটু কুইকলি বলতে পারবেন? আমি আবার এখানে বলে দিচ্ছি, আপনারা আলালের ম্যাপটা যদি নেন, আলাল ম্যাপ, এটা হচ্ছে বেশ ভালো একটা ম্যাপ। আচ্ছা, গিফট পাননি, ঠিক আছে, তাহলে কয়েকটা কাউট, নয়ন ভাই একটা কাউটের ব্যবস্থা করে দেন ওনাদেরকে, আর গিফট হিসাবে হচ্ছে ম্যাপ দিবেন। আচ্ছা, কিন্তু সব থেকে ভালো হয় হচ্ছে আপনারা যদি গুগল আর্থে নিজেরাই সার্চ দিয়ে দেখেন, তাহলে দেখবেন মানে আপনি ম্যাপে যে ফিলটা পাবেন তার একটা অ্যাকচুয়াল ফিল পাবেন। তো সেটা তো আসলে আপনাদের জন্য ভালো হবে, তাই না? তো আসেন মুখস্থ করতে করতে যেটুকু এখানে মনে রাখা যায়, আমরা কিছু প্রণালী পড়বো। এখানে যেটুকু মনে থাকবে সেটুকু তো মনে থাকলো, এছাড়া একটা ইন্টারেস্টিং একটা তথ্য আমাদেরকে এটার শেষে দিয়ে দিব। চলেন দক্ষিণ পশ্চিম এরিয়া, এইখানে আমরা প্রণালী কি কি পাবো? একটা হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীটা কোথায়? মালাক্কা প্রণালীটা হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝামাঝি একটা জায়গায়। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রণালী। তার বড় কারণ হচ্ছে মালাক্কা প্রণালীটা হচ্ছে অনেকটা এরকম একটা জায়গায়। আচ্ছা, একটা ফাঁকা জায়গার মধ্যে দেখাই। এই যে কোণাটা দেখতেছেন না, এটা হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, এইদিকে হচ্ছে মনে করেন থাইল্যান্ড আছে, কাম্বোডিয়া, লাওস, আর অনেক কিছু আছে। এইটা হচ্ছে মালয়েশিয়া, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, আপনি জাস্ট জায়গাটা বোঝার চেষ্টা করেন, এটা ধরেন মালয়েশিয়া, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, বা এটা সরি এটাও ইন্দোনেশিয়া ধরতে পারেন, এটা হচ্ছে সিঙ্গাপুর, এইটা হচ্ছে মালয়েশিয়া, সরি। এই যে জায়গাটা, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। এখন এইটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কি আছে, মানে কেন আমরা প্রায়োরিটি দিচ্ছি? চীন এত বড় একটা দেশ, কিন্তু চীন যদি এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এক কথা হচ্ছে আমি যদি এই জায়গায় চীনের শেপটা ধরি, মানে এটাকে যদি আমি চীন ধরি, এই চীনকে যদি ভারত মহাসাগরে আসতে হয়, তাহলে এই মালাক্কা প্রণালী ছাড়া তার কোনো অপশনই নাই। তাহলে প্রায়োরিটিটা বোঝেন যে এই মালাক্কা প্রণালী এখন এখন কন্ট্রোল করে কি? এই মালাক্কা প্রণালী মূলত এখন কন্ট্রোলে আছে সিঙ্গাপুর মূলত দেখে। আচ্ছা, ম্যাপে, হ্যাঁ, ওই ভিডিওটার লিঙ্ক আজকে আপনাদেরকে আমি দিয়েও দিব। এই যে এই জায়গাতে আসেন, এইখানে খেয়াল করেন, এইটা হচ্ছে মালাক্কা প্রণালী। হ্যাঁ, এই যে মালাক্কা লেখা আছে দেখেন, এটা হচ্ছে মালাক্কা, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। এটা কোথায় খেয়াল করেন, এই যে এটা হচ্ছে পুরোটা চীন, এটা হচ্ছে চীন। এখানে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া অনেক কিছু আছে, হোয়াট এভার আপনি যেটা চিন্তা করেন। এখন চীন তার প্রোডাক্ট যে সারা পৃথিবীতে পাঠাবে, অথবা পৃথিবীর অন্য জায়গা থেকে চীন যে কোনো প্রোডাক্ট রিসিভ করবে, তাকে আইদার এই মালাক্কা প্রণালী দিয়েই ভারত মহাসাগরে ঢুকতে হবে, অথবা তাকে এই দিক দিয়ে ঘুরে এইখানে সুন্দা প্রণালী আছে, বা এই জাভা প্রণালী এই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে আসতে হবে, যেটা অনেক বেশি সময় লাগবে। এই কারণে মানে প্রণালী আমাদের বোঝাটা খুব জরুরি, যে আসলে জিওগ্রাফিক্যালি কিভাবে আমাদেরকে এগুলো প্রায়োরিটি তৈরি করে দিচ্ছে। আর চীন যেহেতু পৃথিবীতে লিড দেওয়ার চেষ্টা করতেছে ইকোনমিক্যালি, সো এই জন্য মালাক্কা প্রণালী অলওয়েজ ইম্পর্টেন্ট। এখন তাহলে একটা সুন্দর প্রশ্ন আসছে যে প্রণালী কি? প্রণালী হচ্ছে এমন একটা জলরাশির জায়গাকে ধরা হয়, এইখানে ধরি, এমন একটা জলরাশি যে দুই পাশে জল দ্বারা সংযুক্ত। তাহলে কি? দুই পাশে জলরাশি দ্বারা সংযুক্ত এবং স্থলভাগ দ্বারা বিভক্ত অংশকে প্রণালী বলে।
বুঝতে পারলেন? তাহলে প্রণালীর জায়গাটা কিরকম, যে এই যে ধরেন এটাকে যদি প্রণালী ধরি, তাহলে এটা যদি প্রণালী হয় তাহলে এটার দুই পাশে জলরাশি থাকবে যেটাকে কানেক্টেড করবে, আর দুইটা স্থলভাগ থাকবে যেগুলোকে ভাগ করবে। তাহলে এখানে কি হবে দেখেন, মালাক্কা প্রণালী মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এটা দুটা স্থলভাগ, এগুলোকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কি কে, মানে কি আন্দামান সাগরকে এবং দক্ষিণ চীন সাগরকে। আচ্ছা, আমরা কিন্তু এটাকে জাভা প্রণালী বা সুন্দর প্রণালীও দেখে আসছি। এইটা পৃথক করছে কাকে? ইন্দোনেশিয়ানকে এবং জাভা প্রণালীকে, সরি জাভা সাগরকে এবং ইন্দোনেশিয়ান সাগরকে, সুমাত্রা সাগরকে, সরি সুমাত্রা সাগর এবং জাভা সাগর। আর সরি, এটা পৃথক করছে হচ্ছে জাভা জায়গা, এটা হচ্ছে ল্যান্ড। আর সংযোগ করেছে হচ্ছে ভারত মহাসাগরকে জাভা সাগরের সাথে। এখানে আর বেশি ইম্পর্টেন্ট, এখানে ডেভিস প্রণালী লাগবে না, দার্দানাস প্রণালী আর বসফরাস প্রণালী, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখেন দার্দানাস প্রণালী এবং হচ্ছে বসফরাস প্রণালী, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কি, যে ঠিক চীন যেমন মালাক্কা প্রণালীর সাথে কানেক্টেড, মালাক্কা প্রণালী ছাড়া চীনের হচ্ছে না, চীন রিস্কে পড়ে যাচ্ছে, সেম ভাবে রাশিয়া যদি পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে যদি সম্পর্ক বিল্ড আপ করতে চায়, তাদের আবার এই দার্দানাস প্রণালী এবং বসফরাস প্রণালীটা অতিক্রম করতে হয়, যেখানে এই দুইটা প্রণালী আবার কন্ট্রোল করে কে। একটু আগে যেমন আমরা মালাক্কা প্রণালী দেখলাম যে ওটা সিঙ্গাপুর কন্ট্রোল করে, যদিও সিঙ্গাপুর কন্ট্রোল করা মানে হচ্ছে আসলে ইউএসএ কন্ট্রোল করে। তো এরকম এই দার্দানাস প্রণালী আর বসফরাস প্রণালী আসলে কন্ট্রোল করে হচ্ছে তুরস্ক। এই কারণে এই দুটো আবার ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ডোভার প্রণালীটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এই দিক থেকে যে আপনারা যখন ইংলিশ লিটারেচার পড়বেন তখন দেখবেন এই ডোভার প্রণালী নিয়ে অনেক গল্প, বিশেষ করে কবিতা পাবেন রোমান্টিক পিরিয়ডের, ভিক্টোরিয়ান পিরিয়ডে। এটা হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনের মাঝখানে একটা ছোট্ট প্রণালী। এটা হচ্ছে সংযুক্ত করেছে কাকে? আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর মহাসাগরকে। আর জিব্রাল্টার প্রণালীটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে দেখবেন সংযুক্ত করেছে কোথায়? মরক্কো এবং স্পেন, এই দুইটা জায়গাকে সংযুক্ত করেছে মূলত হচ্ছে বা পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর সংযুক্ত করেছে কাকে? ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। আর আরব উপদ্বীপের মধ্যে দুইটা, একটা হচ্ছে ইরানের দিকে, ইরান কন্ট্রোল করে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আরেকটা হচ্ছে ইয়েমেন কন্ট্রোল করে, যেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, বাবেল মানদেব মানে কি? অনেক সময় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। বলেন, কেউ জানেন নাকি বাবেল মানদেব মানে কি? আচ্ছা, বাবেল মানদেব কাকে কাকে পৃথক করেছে? জিবুতি দেশ এবং ইয়েমেন দেশকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে কাকে? লোহিত সাগরকে এবং এডেন সাগরকে বা আরব সাগরকে। এই না, কি বলে, বাবেল মানদেব মানে হচ্ছে ডোর অফ টিয়ার্স। হ্যাঁ, বাবেল মানদেব মানে হচ্ছে ডোর অফ টিয়ার্স, বা বাংলায় মনে করেন দোজখের দরজাও বলতে পারেন, অনেকে এভাবেও বলে, সরি। এছাড়া আরো কিছু জনপ্রিয় প্রণালী, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট এখানে একটাই, সেটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল হচ্ছে কাকে কাকে করছে? লোহিত সাগর এবং ভূমধ্যসাগর কানেক্টেড করেছে এবং মিশর এবং সিনাইকে পৃথক করেছে। এছাড়া এখানে আর বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে এইখানে শাহরিয়ার ভাইয়ের প্রণালী নিয়ে একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে। আমি যেটা আপনাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাতে পারলাম না, শাহরিয়ার ভাই এটা পুরোটা এখানে ভিজুয়ালাইজ করে দেখিয়েছে। আপনারা যদি এই যে এখানে এসে এখানে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাদেরকে এখানে দিয়ে চলে যাবে। একটু বড়, কিন্তু একবার যদি আপনি দেখে নেন তাহলে পুরোপুরি প্রণালী এবং খাল যা আছে আপনারা ক্লিক হয়ে যাবে। এটা তো আপনাদেরকে আমি দিয়ে দিব না, সুতরাং আপনার লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, কিছু কুইক আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে ফেলি। দেখেন, আলাস্কা উপসাগর উত্তর আমেরিকায় অবস্থিত। এটা মনে রাখার আসলে কিছু নাই, কারণ কি, আলাস্কা যে রাজ্যটা, এটা কোন দেশে অবস্থিত? আলাস্কা উত্তর আমেরিকারই একটা রাজ্য, সুতরাং খুব স্বাভাবিকভাবে আলাস্কা উপসাগর তো আলাস্কার পাশেই। আচ্ছা, ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী। এইটা এইবারের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ আমি তো আপনাদেরকে গল্পটা বললামই, ইরান ইসরায়েলের যে ক্রাইসিসটা চলতেছে, সো এটা একটু মনে রাখতে হবে।
আর এডেন উপসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে কি বাবেল মানদেব। এইটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার বড় কারণ হচ্ছে আপনারা তো আমাদের প্রতিবেশী দেশকে খুব ভালো করে চিনেন। I2U2 নামে একটা সংঘ আছে। ইরান, ইসরায়েল, সরি, ইন্ডিয়া, ইসরায়েল, ইউনাইটেড কিংডম, সরি বারবার ভুল করতেছি, ইসরায়েল, ইন্ডিয়া, ইউএসএ, সংযুক্ত আরব আমিরাত কি কি বলে, UAE। এই চারজন মিলে চারটা দেশ মিলে কিন্তু একটা সংঘ তৈরি করছে, গ্রুপ তৈরি করছে, যাদের প্ল্যানই হচ্ছে এই বাবেল আমাদের প্রণালীর ভেতর দিয়ে গিয়ে সুয়েজ খাল দিয়ে তারা একটা নতুন চ্যানেল, সরি না, এই যে ইসরায়েল, এখানে তো হাইফা সমুদ্র বন্দর, এই গাজার এই দিক দিয়ে এই স্ট্রাইপ দিয়ে গিয়ে তারা এখানে, এটা তো হচ্ছে মিশর, সিনাই উপত্যকা এটা, আর এই যে জায়গাটা এটা হচ্ছে বাবেল মানদেব যে প্রণালীটা, তারা এই দিক দিয়ে একটা নতুন ক্যানেল খোলার চেষ্টা করতেছে। তাহলে কি হবে, এই আরব দেশের সাথে অত বেশি কানেক্টেড থাকবে না, মানে এইটা হচ্ছে এটা একটা প্ল্যান। সো বুঝতে পারছেন এটা একটা আন্তর্জাতিক ইস্যু, এই কারণে বাবেল মানদেবটা আমাদের কষ্ট করে মনে রাখতে হবে। আর বাহরাইন দ্বীপ হচ্ছে পারস্য উপসাগরে অবস্থিত। শুধু বাহরাইন দ্বীপ না, এখানে তো আরো অনেক দ্বীপ দেশ আছে, যেমন কুয়েত, কাতার। ওকে, এখন আমরা দ্বীপ, দ্বীপ তো আপনারা নিশ্চয়ই বুঝবেনই যে হচ্ছে দ্বীপ আসলে কি। দ্বীপ হচ্ছে এমন একটা স্থল বেষ্টিত জায়গা যার চারপাশেই জল ভাগ আছে, তাকে বলে দ্বীপ। তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ একটু দেখি। আচ্ছা, আমি সরি, আমি ভুলে গেছি, আমি আজকে হচ্ছে ওই ম্যাপটা দিয়ে দিব আপনাদেরকে। এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ আমরা কিন্তু অলরেডি কয়েকবার জাভা দ্বীপের কথা পড়ে ফেলছি, সুতরাং জাভা দ্বীপটা আমাদের একটু দেখতে হবে। জাভা দ্বীপ আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, ইন্দোনেশিয়ার বর্তমান যে রাজধানী জাকার্তা, এটা কোথায় অবস্থিত, জাভা দ্বীপে অবস্থিত। কিন্তু ইন্দোনেশিয়া তাদের রাজধানী পরিবর্তন করার চিন্তা করতেছে। তারা তাদের রাজধানী কোথায় নিয়ে যাবে কেউ জানেন? তারা তাদের রাজধানীকে বোর্নিও দ্বীপে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে। এই বোর্নিও দ্বীপটা কিন্তু অনেক বড়, এই বোর্নিও দ্বীপটা অনেকটা হচ্ছে এইরকম শেপের, হ্যাঁ, যেটার একদম কোনায়, উত্তর পূর্ব কোনায় একটা ছোট্ট জায়গা, যেটা হচ্ছে একটা বুনাই দেশ, আর উপরের দিকে একটা কিছু অংশ জুড়ে আছে মালয়েশিয়া, আর বাকি পুরো অংশটাই হচ্ছে ইন্দোনেশিয়া। নিকোবর এখন আর অত বেশি ইম্পর্টেন্ট না, তবে যেটা মনে রাখতে পারি আমরা, এইটা কিন্তু আহ ভারতের আন্ডার, হ্যাঁ, এই নিকোবর এখনো ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নিকোবরে এখনো আদিম যুগের মানুষ বসবাস করে। ভারত কিন্তু একবার ট্রাই করেছিল তাদেরকে, কি বলে এটা, মানে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনারা এই স্টোরিটা মনে আছে কিনা, এটা করোনার আগে আগে একটা ঘটনা, কিন্তু তারা এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, যারা যোগাযোগ করতে গিয়েছিল তাদের উপরে অ্যাটাক করে বসে। তো পরবর্তীতে শেষ পর্যন্ত মোদী সরকার ডিসিশন নেই যে তারা আর এই জায়গায় সরাসরি ইন্টারফেয়ার করবে না, তাদেরকে তাদের মধ্যে থাকতে দিচ্ছে। জাভা দ্বীপ আবার চলে আসছে, একটা জাস্ট ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, আরো কিছু দ্বীপ যদি দেখি, জাপান গুরুত্বপূর্ণ চারটা দ্বীপ নিয়ে মূলত গঠিত। কি কি? হোক্কু, সরি, হনসু, কিউসু, শিকুকু, হোক্কাইডু। এখন এই চারটা দ্বীপের মধ্যে জাপানের যে রাজধানী, এটা কোথায় অবস্থিত? হনসু, কিউসু, শিকুকু, হোক্কাইডু, চারটা দ্বীপ মিলে মূলত জাপান দেশ। হ্যাঁ, জাপানের রাজধানী যে টোকিও বা আগে কিয়োটো বলা হতো, সেটা হচ্ছে হনসু দ্বীপে অবস্থিত। মিন্দানাও অত বেশি ইম্পর্টেন্ট না, মান্নার দ্বীপটা শ্রীলঙ্কাতে অবস্থিত। মাদাগাস্কারটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। মাদাগাস্কার ইম্পর্টেন্ট এই কারণে পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গাতে আপনার জিওলজিক্যাল যে সিস্টেম বা জিওলজিক্যাল যে লজিক গুলো পাওয়া যায়, তার কোনোটার সাথে মাদাগাস্কারের কোনো সম্পর্ক পাওয়া যায় না। মাদাগাস্কারের গাছপালা একদম পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গা থেকে আলাদা। সেখানে যে প্রাণী পাওয়া যায়, যে পাখি পাওয়া যায়, এগুলোর সাথে পৃথিবীর আর অন্য কোনো জায়গার কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এত একটা অদ্ভুত জায়গা। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ফ্রি টাইমে একটা মাদাগাস্কারের ভিডিও দেখে নিতে পারেন, খুবই ইন্টারেস্টিং, ভালো লাগবে। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। এইটা একটা কিন্তু দেশ, এবং এই দেশটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে চারটা দ্বীপ দেশ আছে, যার মধ্যে মাদাগাস্কার একটা। বাকি চারটা কি, তিনটা কি জরুরি না, একটা হচ্ছে সিচেলিস, একটা মাদাগাস্কার,
আর দুইটা কি? না না, আন্দামান তো ভারতের ভেতরে, আন্দামান নিকোবর দুটাই ভারতের ভেতরে। আচ্ছা, আমার নিজের এখন মনে করতেছে না। সিচেলিস এবং মাদাগাস্কার, আরো দুইটা হচ্ছে এখানে দ্বীপ দেশ আছে। ও আচ্ছা, কোমোরস একটা, আর একটা হচ্ছে, ও আরেকটা মরিশাস, সরি, মরিশাস, সিচেলিস, কোমোরস। এগুলা কিন্তু জরুরি না, জাস্ট হুট করে মনে পড়লো। এই চারটা হচ্ছে আহ আফ্রিকার মধ্যে অবস্থিত। আচ্ছা, এছাড়াও আমরা কি পাবো? গ্রিনল্যান্ড একটা দ্বীপ, যেটা ডেনমার্কের মালিকানায় অবস্থিত, কিন্তু এই গ্রিনল্যান্ড আসলে পুরোটাই কিন্তু বরফ দ্বারা আচ্ছাদিত। এছাড়াও এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। হ্যাঁ, এই সেন্ট এলবা এবং সেন্ট হেলেনা আমরা হিস্টোরিক্যালি মনে রাখতে পারি, কারণ নেপোলিয়ান যখন হঠাৎ করে ক্রেজি হয়ে গেল যে সে পুরো পৃথিবী দখল করে ফেলবে, এরকম একটা ব্যাপার 1804 সালে যখন সে সেনাপতি হয়ে আসলো, সে আর মানবে না গণতন্ত্র, আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটা সে মানবে না, সে হুট করে অ্যাটাক করে বসলো। এই গল্পগুলো নিশ্চয়ই আপনারা টুকটাক একটু জানেন, বা সামনে আরো আপনারা ডিটেলস জানবেন। এই নেপোলিয়ান ইউকে কে অ্যাটাক করে বসে, ফ্রান্সকে অ্যাটাক করে বসে, তখন আমার এই মুহূর্তে সেনাপতির নামটা মনে পড়তেছে না, যে এই নেপোলিয়ানকে হচ্ছে হারিয়ে দেয় এবং তাকে নির্বাসিত করে কোথায়? সেন্ট এলবাতে। দেখেন কতখানি শক্তিশালী বা মেন্টালি একজন স্ট্রং মানুষ হলে এই এরকম ব্যাপার হয়। নেপোলিয়ান কিন্তু সে সময় এই সেন্ট হেলেনাতে বসে প্ল্যান তৈরি করে আবার ফেরত এসে নতুন করে আবার লোকজন এক জায়গায় জড়ো করে আবার সে যুদ্ধ ঘোষণা করে, এবং পরের বার যখন তাকে হারানো হয় তখন তাকে সেন্ট হেলেনাতে নির্বাসিত করা হয়, এবং তখন তিনি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং শেষ মৃত্যুটা মানে শেষ জীবনটা তার সেন্ট হেলেনাতেই কাটে। এই দুইটা জায়গায় মূলত ইউরোপের ভিতরে পড়লেও এটা একদমই আফ্রিকার কাছাকাছি একটা জায়গা। মানে আপনারা যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন এটা আফ্রিকার পাশে। আচ্ছা, এছাড়া জরুরি হচ্ছে গুয়াম, তো জানেন গুয়ামে হচ্ছে ইউএস এর অনেকগুলো বিমান ঘাঁটি, সরি, নৌ ঘাঁটি আছে। দিয়েগো গার্সিয়া অত বেশি জরুরি না। গুয়ান্তানামো বেটা একটু জরুরি, আগে অনেক জরুরি ছিল, কারণ প্রচুর বিদ্রোহী লোকজনকে বা অপরাধীদেরকে ইউএস এর লোকজন কি করতো, ধরে নিয়ে গিয়ে, যেমন আমাদের দেশে ছিল না আয়নাঘর, ঠিক সেরকম ইউএস এর জন্য গুয়ান্তানামো বে একটা আয়নাঘর টাইপের জায়গা ছিল। এছাড়া এখানে আচ্ছা, আরব উপদ্বীপ মানে বুঝতেই পারতেছেন যে ইরানের থেকে এইদিকে, আর এইদিকে মানে আফ্রিকা, আর এইদিকে ইরানের মাঝামাঝি যে অংশটা, এইটাই হচ্ছে আরব উপদ্বীপ। তো আরব উপদ্বীপে কোন কোন দেশ আছে? সৌদি আরব, নিচে থেকে ইয়েমেন, ডান পাশে হচ্ছে ওমান, উপরে ইউএই, তার উপরে জর্ডান, সরি জর্ডান না, বাহরাইন, তার উপরে কাতার, এগুলো সবই হচ্ছে আরব উপদ্বীপের অংশ। আর কোরীয় উপদ্বীপ কোনটা ধরা হয়? কোরীয় উপদ্বীপ মূলত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মিলে হচ্ছে কোরীয় উপদ্বীপ, ঠিক আরবের মতোই, এটার মতোই, কিন্তু ওইটার শেপটা কিরকম? এই যে চায়না, চায়না থেকে এটা বের হয়ে আসছে এইরকম। এই যে উপদ্বীপটা, এটার উপরের অংশ যে চায়নার সাথে কানেক্টেড, এটা হচ্ছে নর্থ কোরিয়া, আর যেটা উত্তর কোরিয়ার সাথে কানেক্টেড সমুদ্রে আছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া। আচ্ছা, এরপরে দেখেন ইতালিয়ান উপদ্বীপ জরুরি না, সিনাই উপদ্বীপটা এখন অত বেশি জরুরি না, বাট জায়গাটা যদি আপনি চিন্তা করেন, যেটা একদম ইসরায়েলের সাথে কানেক্টেড, মানে এটাকে যদি আপনি মিশর ধরেন, এটা হচ্ছে সিনাই উপত্যকা, এইটা হচ্ছে আরব উপদ্বীপ। এই যে জায়গাটা, এইটা হচ্ছে ইসরায়েল। তার মানে সিনাই উপত্যকার সাথে ইসরায়েল সাথে কানেক্টেড, আর এই ছোট্ট জায়গাটা হচ্ছে গাজা। সো বহুত ভাবে চেষ্টা করতেছে ইসরায়েল এই গাজার সমস্ত মানুষকে এই সিনাই উপত্যকার দিকে পাঠানোর, এইদিকে এই ইসরায়েলের উপরে আছে লেবানন, এখানে পাঠানোর, এইদিকে সিরিয়া আছে, গিয়ে এই পুরো জায়গাটাকে ভ্যাকুয়াম করে ফেলার, এবং তারা কিন্তু সাকসেসফুলি করতেছেও। এই এই কারণে সিনাই উপত্যকাটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এছাড়া কুরিল দ্বীপপুঞ্জ, আচ্ছা কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ একটা জায়গা, যদিও এটা রাশিয়ার কন্ট্রোলেই রয়েছে। কুরিল আর শাখালিন মোটামুটি কাছাকাছি দুইটা জায়গা, হ্যাঁ, দুইটা দ্বীপ, দুটাই রাশিয়ার কন্ট্রোলে, কিন্তু জাপান মনে করে দুটাই তাদের আন্ডারে থাকবে, এ ধরনের একটা মানে বিষয় রয়েছে। তো রাশিয়া কতখানি চালাক দেখেন, ইউএসএ এবং রাশিয়ার যে কোল্ড ওয়ার, এটা কিন্তু এখন মিস করি। হ্যাঁ, কারণ তারা আকাশে কম্পিটিশন করতো, তাদের নিজেদের মধ্যে অস্ত্র কম্পিটিশন করতো, এবং এই কম্পিটিশন গুলো এত হাই লেভেলে চলে গিয়েছিল যে তারা যে মুভি বানাতো, আপনারা যদি একটু 2000 সালের আগের মুভিগুলো দেখেন তাহলে দেখবেন যে তারা মুভির মধ্যেও, ইউএস এর মুভিগুলোতে দেখবেন, মানে হলিউডের মুভিতে রাশিয়া হচ্ছে তাদের সব থেকে বড় শত্রু, এইভাবে তারা হচ্ছে ডিফাইন করতো।
আবার রাশিয়াও হচ্ছে এমন এমন মুভি বানাতো যেখানে দেখানো হতো যে ইউএসএ হচ্ছে শত্রু। তো এইরকম একটা মুভি খুব মুভি না, একটা ডকুমেন্টারি ইউএসএ বের করছিল, যে ডকুমেন্টারির মধ্যে দেখানো হয়েছিল যে এই যে কুরিল দ্বীপপুঞ্জ বা শাখালিন দ্বীপপুঞ্জ, এটাকে একটা ওরা মানে কি বলবো এটাকে, মানে অন্য একটা নাম দিয়ে তারা এখানে হচ্ছে একটা ইয়ে করছিল। এটা রাশিয়ান বেশিরভাগ তথ্য আমার পাওয়া যায় না, তবে ডকুমেন্টারির নামটা যদি আমার মনে পড়ে আমি আপনাদেরকে জানাবো। ওরা করছে কি, এখানে তথ্যটা এইভাবে তারা দিচ্ছে যে কোনো একটা উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের কোনো একটি দেশ যারা এই এশিয়ার দিকে আসবে, এশিয়ায় এসে দ্বীপ আছে এমন একটি দেশকে সহায়তা করে রাশিয়ার উপরে অ্যাটাক করবে। মানে এমন এমন কথা বলছে, কথাগুলো শুনলে মনে হবে যে তারা ইউএসএ কেই বোঝাচ্ছে, এবং আসলে হেল্প করা বলতে দ্বীপ দ্বীপ দেশ সেখানে আসলে আছেই মাত্র জাপান, এছাড়া ওখানে ওরকম কিছু কোনো দেশ নাই। তারা জাপানকেই হেল্প করবে, এবং তারা মূলত ঘাঁটি, মানে মুভির মধ্যে যে ঘাঁটিটা দেখানো হয় এটা হচ্ছে এই শাখালিন দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জকে দেখানো হয়। তো রাশিয়া এখনো এই বিষয়টা নিয়ে কনসার্ন, এবং ইউএসএ ও ফুললি কনসার্ন। এই কারণে ইউএসএ জাপানকে বারবার পুশ করে যে তোমরা কিন্তু এই আইনি লড়াই বা সরাসরি এই লড়াই থামাবা না। আরেকটা এই ধরনের সেম স্টোরি আছে হচ্ছে আর্জেন্টিনা এবং ইউকের বা হচ্ছে ইংল্যান্ডের। হ্যাঁ, এরা কি করে দেখেন, এই আর্জেন্টিনা যে দেশটা, এটা তো চিলি, এই আর্জেন্টিনা দেশের পাশেই ছোট্ট একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে ফকল্যান্ড। হ্যাঁ, এই ফকল্যান্ড দ্বীপটা ইউকেই কন্ট্রোল করে রাখতো সব সময়। কিন্তু এই দেখেন 1982 সালের দিকে একটা যুদ্ধ হয়। যুদ্ধ বলতে কি, ওই সময় আর্জেন্টিনার যে শাসক ছিল উনি মূলত হচ্ছে সেনাবাহিনী সেনাপ্রধান শাসক ছিল। এবং ইন্টারেস্টিংলি ওই সময় কিন্তু ব্রাজিলের চেয়েও বেশি ক্ষমতা ছিল আর্জেন্টিনার, এবং অর্থনৈতিক ভাবেও তারা অনেক বেশি শক্তিশালী ছিল। যদিও এখন ল্যাটিন আমেরিকায় সব থেকে বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হচ্ছে ব্রাজিল, এটা আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু আজ থেকে 20-30 বছর আগেও কিন্তু আর্জেন্টিনা এখানে সব থেকে বেশি বৃহৎ রাষ্ট্র হিসেবে ধরা হতো। তো যখন এখানে সেনা শাসন ছিল, তারা যখন দেখলো যে ইউকে তারা নিজেদের জায়গা বা নিজেদের দেশ নিয়ে বেশি ইনভলভ থাকতেছে, তাদের ডেভেলপমেন্ট করতেছে, তারা মূলত তখন আসলে মূলত ইউকে বিজি ছিল হচ্ছে ইউরোপ নিয়ে, মানে ওই যে ইউরোপীয় ইউনিয়নকে তারা খুব বেশি এনকারেজ করার চেষ্টা করতেছিল। এবং করার কারণটা কি, ইউরোপে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ গুলা কারা করছে, মানে কেন ঘটলো মনে পড়ে? একটা দেশই তো মেইন কালপ্রিট না, সেটা হচ্ছে জার্মানি। কিন্তু কিন্তু এখন যদি আপনারা ইউরোপীয় ইউনিয়নের গল্পগুলো পড়েন বা হচ্ছে নিউজ পেপারে আপনারা যদি নিউজ দেখেন, আপনারা দেখবেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন কারা লিড দিচ্ছে বলেন তো? ইউরোপীয় ইউনিয়ন বা ওই ইউরোপীয় ইউনিয়নের যে ব্যাংক, যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে। রাশিয়া কোথা থেকে পাইলেন ভাই ইউরোপীয় ইউনিয়নের ভিতরে? না, জার্মানি লিড দিচ্ছে। কিন্তু ফ্রান্স এখানে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এবং বিশেষ করে ফ্রান্সের চ্যান্সেলরের নামটা যেন কি, সরি চ্যান্সেলর তো বলে না, ওদের প্রেসিডেন্ট বলে, মিখাইল, ভুলে গেলাম নামটা। হ্যাঁ, ইমানুয়েল মাখো। তো ইমানুয়েল মাখো এখন অনেক বড় রোল প্লে করার চেষ্টা করতেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, রিসেন্টলি তাকে বারবার নিউজে দেখা যাচ্ছে, সে কিন্তু প্যালেস্টাইনের হয়ে স্ট্রংলি মানে কথা বলতেছে। কিন্তু ইন্টারনাল ভেতরে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিন্তু লিড দেয় মূলত জার্মানি। এবং এই কারণেই 2000 সালে কিন্তু আরো অনেক কারণ আছে, যেমন প্রচুর মানুষ ইউকেতে গিয়ে আশ্রয় গ্রহণ করে, এটা ইউকে ভালো চোখে দেখে না, এটা একটা বড় কারণ। আরো বেশ কিছু কারণ আছে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতা হওয়ার কথা ছিল ইউকের, কিন্তু সেটা আর থাকে না। এই কারণে ইউকে কিন্তু ধীরে ধীরে 2000 সালে গিয়ে কি হয়, সরি 2020 সালে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে, সেটা আরেক গল্প। কিন্তু বিষয় হচ্ছে যে ইউকে ওই টাইমটা 1980 সাল বা ওই সময়গুলোতে মূলত এই নতুন ইউরোপীয় ইউনিয়ন তৈরি করতে হবে, এটা বড় করতে হবে, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। এই ফাঁকতালে আর্জেন্টিনা করে কি, এই দ্বীপটা দখল করে ফেলে। এবং এই কারণে এখনো আর্জেন্টিনা কিন্তু এই দ্বীপকে কি বলে দেখেন, মালভিনাস। আপনি যদি আর্জেন্টিনায় গিয়ে কাউকে বলেন যে আপনি ফকল্যান্ড দ্বীপে যেতে চাইবেন, তাহলে উল্টা ওরা আপনাকে কিন্তু আরো কিন্তু বকাবকি করবে, বুঝছেন? কারণ তারা এটাকে এখনো মালভিনাস দ্বীপ হিসেবেই চিনে, এবং মালভিনাস দ্বীপ হিসেবেই হচ্ছে রিপ্রেজেন্ট করে।
তো বুঝতে পারতেছেন যে এইটা হচ্ছে মানে এটা একটা ইমোশনাল ব্যাপার, আর্জেন্টিনার পাশেই যেহেতু, সুতরাং তারা এটাকে ফিল করে। কিন্তু 1982 সালে আসলে কি ঘটে, ইউকের একজন বিখ্যাত প্রধানমন্ত্রী যাকে লৌহ মানবী বলা হয়, নাম জানেন? ইউকের লৌহ মানবী কাকে বলা হয়? মার্গারেট থ্যাচার। থ্যাচার ইনি যখন শুনছে যে এরকম এই ফকল্যান্ড দ্বীপ হচ্ছে আবার আর্জেন্টিনা দখল করে ফেলছে, মাত্র 2 থেকে 3 দিন আসলে এই অ্যাটাক করে পুরো হচ্ছে ফকল্যান্ড দ্বীপ নিজেদের মধ্যে মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়, এবং এখনো পর্যন্ত এই ফকল্যান্ড দ্বীপটা কিন্তু ইউকের আন্ডারেই আছে। তো এই হলো এখানকার স্টোরি। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আসলে বিরোধগুলো হয়। আমি এখানে যে গল্পগুলো করলাম এগুলো সবই কিন্তু হচ্ছে পুরাতন টাইপের গল্প। রিসেন্ট এই গল্পগুলো এখন অনেক বেশি হয় হচ্ছে এই জায়গাগুলোতে। আচ্ছা, এইটাও পুরাতন হয়ে গেছে। শাতিল সরি শাতিল আরবের গল্পটাও 1990 সালের দিকের গল্প, বা হচ্ছে 2000 সালের দিকের গল্প। 90 সালে মূলত এখানে কি হলো দেখেন, শাতিল আরব কোনটা? পারস্য উপসাগরের উপরে। এই জায়গাটাতে কি হয়, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরাক। এই দিক দিয়ে দজলা এবং ফোরাত, এই দুইটা নদী এক জায়গায় হয়ে শাতিল আরব হয়ে এই পারস্য উপসাগরে পড়ে। সুতরাং এই যে জায়গাটা, এইটা নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে অনেক আগে থেকেই একটা কি বলে, এটা বিরোধ চলতেছে। কারণ কি, এটা এই এই শাতিল আরব কিন্তু একদম বর্ডার শেয়ার করে। হ্যাঁ, আচ্ছা কেনটাই বলতেছি দেখেন, এই পাশে হচ্ছে ইরান, ভালো করে জাস্ট একটা দাগ দিয়ে দেখায়, এটা ধরেন বর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে ইরান। আচ্ছা, এটা হচ্ছে পুরা পানির অংশটা, এটা হচ্ছে ইরান, আর এইটা হচ্ছে ইরাক। এখন এই জায়গাটা যে কন্ট্রোল করবে, সেই তো এখানকার পানিটা কন্ট্রোল করতে পারবে না। এটার চেয়ে বড় কথা, উপরে অলরেডি ইরাক এখানে একটা ড্যাম দিয়ে ফেলছে অলরেডি, কারণ এখানে সামনে পানির অংশটা ইরাকের দিকে চলে গেছে। তো এই জায়গাটা যে কন্ট্রোল করতে পারবে, এই যে পারস্য উপসাগর, এই মুখটাও তার কন্ট্রোলে চলে আসবে। আর পানির যত জায়গা যে বেশি কন্ট্রোল করতে পারবে, সে ভবিষ্যতে তত বেশি শক্তিশালী হবে। এটা কিন্তু সবাই জানে। মানে যে কোনো রাষ্ট্রপ্রধানরাও কিন্তু এখন চেষ্টা করতেছে যে পানির যত জায়গা কতখানি দখল করা যায়, এবং সাদ্দাম হোসেন কিন্তু এই জিনিসটাই ফিল করছিল, এবং ইরানও সহজে এটা ছাড়বে না। এখান থেকে মূলত হচ্ছে এই বিরোধটা শুরু হয় শাকিল আরবের। না, আদিমকালের যুদ্ধগুলো তো ল্যান্ড নিয়ে, পানি নিয়ে না। কিন্তু ল্যান্ডের যুদ্ধ মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শেষ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরতে মানে 1945-এর পর থেকে 2000 সাল পর্যন্ত এই সময়টাকে আপনি বলতে পারেন হচ্ছে কোনো যুদ্ধ হয়নি, বরং এই সময়টা হচ্ছে পুরো পৃথিবী একটা ব্যালেন্সে ছিল। কোন দিক থেকে ব্যালেন্স ছিল, যে একনায়কতান্ত্রিক একটা বিশ্ব ব্যবস্থা ছিল, যেখানে পৃথিবীর মোড়ল ছিল ইউএসএ। রাশিয়া হয়তো চেষ্টা করছে তাদের নিজস্ব একটা গ্রুপ তৈরি করার জন্য, বাট অ্যাকচুয়ালি ইউএসএ ডিল করতো। এখন আমরা বহুমেরু বিশ্ব ব্যবস্থায় যাচ্ছি। আচ্ছা, এখন সব থেকে হাইলাইটেড যে পড়াশোনাগুলো দিকগুলো, সেটা হচ্ছে চীন রিলেটেড গুলো। কারণ যে আপনাকে বলছি, ইউএসএ যেমন যেখানে সব দখল করে ফেলে, চীন তার আশপাশের জায়গাগুলো এভাবে দখল করতে যাচ্ছে। কিরকম, এই সেনকাকু দ্বীপ, এটা সেনকাকুর নামটা কারা দিচ্ছে? এটা হচ্ছে জাপানের দেওয়া। হ্যাঁ, এই নামটা জাপানের, বা ইন্টারন্যাশনালি এটা সেনকাকু নামে পরিচিত। আর চীন এই দ্বীপটাকে নাম দিচ্ছে হচ্ছে দিয়াওয়াও। হ্যাঁ, এটা নাম হচ্ছে দিয়াওয়াও। এখন চীন বলে এটা তাদের তাদের আন্ডারে রয়েছে, মানে তারা এটা কন্ট্রোল করবে। জাপান বলে যে না, লজিক্যালি এটা হচ্ছে তাদের জন্য। এটা নিয়ে একটা বড় রকমের ক্ল্যাশ এখনো চলতেছে। কিন্তু মোটামুটি চীন এটা অলমোস্ট কন্ট্রোলের পথেই বলা যায়। তো এই বিরোধটা কিন্তু এখনো চলতেছে। কিন্তু শুধু এইটাতে থেমে থাকলে হয়তো, চীন জাপানের সাথে যেমন সেনকাকু নিয়ে লড়াই মানে ক্ল্যাশ করতেছে, সে আবার নিচের দিকে ভিয়েতনামের সাথে ক্ল্যাশ করতেছে, দেখেন, স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে। এবং ইন্টারেস্টিংলি আপনারা সার্চ দিলে দেখতে পাবেন, স্পার্টলি দ্বীপপুঞ্জর সামান্য অংশ একটু ল্যান্ড ছিল। হ্যাঁ, খুবই সামান্য। মানে চীন কোন লেভেলে স্ট্রং জায়গায় চলে গেছে আপনারা বোঝেন। চীন এই ল্যান্ডটাকে কেন্দ্র করে এই জায়গাতে বালি ফেলে ফেলে একটা বিশাল ল্যান্ড তৈরি করে ফেলছে। এই একটা ল্যান্ড এরিয়া সমুদ্রের উপরে তৈরি করে সেখানে আবার একটা রানওয়েও তৈরি করছে, যেখানে চীনের যুদ্ধ বিমান এগুলো হচ্ছে
নিয়মিত এখানে নামতে পারে, উঠতে পারে। গেস করতেছেন? মানে আপনি একটা দেশের পাওয়ার জাস্ট মানে পাওয়ার প্র্যাকটিসটা বুঝতে পারেন যে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপকে সে দখল করছে, সেটা এক জিনিস। বাট মানে দ্বীপ না, একটা ছোট্ট জায়গা ছিল, সেটা চারপাশে ল্যান্ড বা বালি ফেলে ফেলে একটা লম্বা ল্যান্ড তৈরি করা, এটা চারটিখানি কথা না। মানে কোন লেভেলের সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে চীন, এবং আসলে তাদের না গিয়ে উপায়ও নেই। তারা যদি না যায় তাহলে এই জায়গাগুলো কে দখল করবে বলেন তো? মানে এই কাজগুলো যদি চীন না করে, কারণ এই স্পার্টলিটা কোথায় আমি একটু জায়গাটা দেখায় দেই। মানে চীনের শেপটা তো এরকম, এদিকে ভিয়েতনাম, এই জায়গাটাই হচ্ছে স্পার্টলি। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ভিয়েতনামের সাথে ইউএস এর কোন লেভেলের ভালো সম্পর্ক। এই রিসেন্টলি যে বাণিজ্যিক যে চুক্তিগুলো হলো, ভিয়েতনাম কিন্তু অনেক বেশি সাপোর্টেড হয়েছে, এবং আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ অনেক বেশি কিন্তু এক্সপোর্ট করতো, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু ভিয়েতনামকে এত বেশি সাপোর্ট দিয়ে ফেলছে ইউএসএ, এখন ভিয়েতনাম প্রচুর পরিমাণে পোশাক রপ্তানি করতেছে। বিশেষ করে তারা এই যে চিপ রিলেটেড যে কাজগুলো, দেখেন ইন্টারেস্টিং বিষয় না, এটা যে তাইওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে ফরমোজা। তাইওয়ানের পূর্ব নাম ছিল হচ্ছে ফরমোজা। এই ফরমোজা দ্বীপে কি কি তৈরি করা হয়? তাইওয়ান কেন এত বিখ্যাত বলেন তো? মানে সারা পৃথিবীর আসলে তাইওয়ান ছাড়া বিকল্প নাই। চিপ, হ্যাঁ, এই যে চিপটা ওরা বানায়, তারপর সেটা অ্যাসেম্বল করতে হবে না? ধরেন হার্ডওয়্যার যেগুলো আছে, আপনার মোবাইলের চিপ তাইওয়ান বানালো, ঠিক আছে, কিন্তু মোবাইলটা তো পুরো রেডি করতে হবে। এই ধরনের কাজগুলো, অ্যাসেম্বলিং এর কাজগুলো এখন ভিয়েতনাম সব থেকে বেশি করে। তার মানে ভিয়েতনাম আসলে কেন চায়নার সাথে পারতেছে বা এরকম প্রেশার দিতে পারতেছে? কারণ ভিয়েতনামের ব্যাকআপ হিসেবে আসলে ইউএসএ এসে এখন। তার মানে ভিয়েতনামে যদি ইউএসএ এসে বসে থাকে, দেখেন কত কাছাকাছি, চীনের জন্য সেটা থ্রেট না? চীনের জন্য থ্রেট। এই কারণে চীনও এই সহজে এটা ছাড়বে না, এই কারণে সে এই কাছাকাছি একটা নিজস্ব ল্যান্ড তৈরি করার চেষ্টা করতেছে। তো এরকম অনেক ব্যাপার। আবু মুসা দ্বীপ, এটাও সেম। আমরা দেখছি যে শার্টুল আরব হচ্ছে ইরান এবং ইরাকের মধ্যে দ্বন্দ্ব, আর আবু মুসা দ্বীপটা হচ্ছে মূলত ইউএইর সাথে দ্বন্দ্ব। যদিও এটা ইরান হচ্ছে কন্ট্রোল করে রাখছে এখনো, বাট এটা নিয়ে ইউএইর সাথে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। পেরেজিল দ্বীপটা মরক্কো মেসিদের মধ্যে, এটা খুব বেশি জরুরি না, এইটা আপনারা শুধু একটু করে রাখতে পারেন। আর পার্ল হারবার নামে তো একটা মুভি আছে, আপনারা যদি আপনারা তো সারাক্ষণ পড়ে না, তাই না? আমি রিকোয়েস্ট করবো মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টও নিবেন, এবং এন্টারটেনমেন্টটা এমন টাইপের কিছু নিবেন যেটা আপনার একই সঙ্গে ডাবল কাজ হয়, মানে একটু পড়াশোনাও হয়ে গেল, একটু এন্টারটেনমেন্টও হয়ে গেল। আপনারা পার্ল হারবার মুভিটা দেখলে একসঙ্গে অনেকগুলো তথ্য পাবেন। কি কি? আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। জাপানের রোল, যদিও হলিউডের মুভি, সব বুঝতেই পারতেছেন পার্ল হারবারে দুইটা রোল আছে, একটা ইউএসএ, একটা জাপান। বলেন তো এখানে নায়ককে, মানে আর ভিলেনকে? মানে লজিক্যালি তো বুঝতে পারতেছেন এখানে কি ঘটবে। তারপরেও একটা ভিজুয়ালাইজেশন তারা তৈরি করার চেষ্টা করছে। না, ইউএসএ কেন ভিলেন হবে? জাপান হচ্ছে ভিলেন। এটা হচ্ছে মুভিটা কোথায় যারা বুঝতে হবে না। আচ্ছা, আমরা অনেকখানি গুরুত্বপূর্ণ পড়াশোনা শেষ করে ফেলছি। আমরা আরো ছোট ছোট কিছু তথ্য এখন দেখব। হ্রদ, ঠিক দ্বীপ আমরা দেখছি, দ্বীপের চারপাশে জল থাকে, মানে কোন একটা স্থলভাগের চারপাশে জল থাকলে সেটাকে আমরা বলতেছি দ্বীপ। তাহলে চারপাশে স্থলভাগ এমন জলখণ্ডকে আমরা বলতেছি হ্রদ। তাহলে হ্রদ সম্পর্কে আমরা ছোট্ট করে একটু দ্রুত দেখে ফেলি। এখানে খুব বেশি বোঝার বা জানার কিছু নাই। দেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। এটার সাথে মিলায়েন না, এখানে এটা হচ্ছে তথ্য দেওয়া আছে কাস্পিয়ান সাগরের পানিটা কেমন? লবণাক্ত। তার মানে এইটা না যে বৃহত্তম লবণাক্ত হ্রদ, হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটা? কাস্পিয়ান সাগর, কিন্তু এটা তার পানিটা লবণাক্ত। তার মানে এই না যে বৃহত্তম লবণাক্ত হ্রদ, এটা গুলে ফেলা যাবে না। আচ্ছা, বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ, এবং এই পানিটা কিন্তু সুপেয়, ভালো পানি। হ্যাঁ, আচ্ছা, আয়তনে সব থেকে বড় স্বাদু জলের হ্রদ কোনটা? সুপিরিয়র হ্রদ, এটা আমরা সামনে আবার দেখবো। আর আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। আচ্ছা, ভিক্টোরিয়া হ্রদ একটু মানে একসাথে রিলেটেড। ভিক্টোরিয়া হ্রদ থেকে একটা জলপ্রপাত বের হয়েছে, কি বলেন তো? একটা ফলস বের হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে, সেই ফলসের নাম কি? সেই জলপ্রপাতের নাম কি? এই না, ভিক্টোরিয়া হ্রদ থেকে বের হয়েছে ভিক্টোরিয়া ফলস, ভিক্টোরিয়া জলপ্রপাত।
আর যারা নায়াগ্রা বলতেছেন তারা হচ্ছে এই যে সুপিরিয়র না ঠিক গ্রেট লেকস আছে, গ্রেট লেকস থেকে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত বেরোচ্ছে। আচ্ছা ডেড সি মানে তো বুঝতে পারছেন এখানে এত বেশি লবণ আছে যে এখানে আপনি বেঁচে থাকতে পারবেন। ছোটবেলা থেকে আমরা এই গল্প পড়ে আসতেছি যে পুরা জর্ডানকে একসময় উল্টে দেওয়া হয়েছিল, যেটা আমাদের ইসলামিক হিস্ট্রিতে বলে। তো এই জায়গাটা হচ্ছে ডেড সি, আসলে মূলত হচ্ছে এখানে আমরা বেঁচে থাকতে পারি কারণ হচ্ছে ওখানে প্রচুর লবণ আছে। এটা কোথায়? জর্ডান এবং ইসরায়েলের মাঝখানে। আচ্ছা এই যে গ্রেট লেকস, এটা কোথায়? এটা ইউএসএ এবং কানাডার মাঝামাঝি অংশে অবস্থিত। এটা মূলত 5টা লেককে একত্রে গ্রেট লেকস বলা হয়। এগুলো আপনাদের মুখস্থ রাখা জরুরি না কোনোভাবেই। গ্রেট লেকস আপনি যেটা মনে রাখতে পারেন যে এখান থেকেই নায়াগ্রা ফলসটা সৃষ্টি। আচ্ছা আশাল হ্রদ, এটা জিবুতিতে। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত প্রাণীর হ্রদ হচ্ছে এই আশাল হ্রদ। আর পৃথিবীর দীর্ঘতম, দীর্ঘতম বলতে এই যে এরকম লেন্থে বোঝানো হচ্ছে, দীর্ঘতম লেন্থ হচ্ছে লেক তানজানিকা, এটা হচ্ছে তানজানিয়া দেশে রয়েছে। এই গল্পটা আপনাদেরকে আজকে ক্লাস শেষে আবার আমাকে বলুন, আমি আপনাদেরকে বলবো না জিবুতিতে কি কি ঘটে আসলে। চলো একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করার চেষ্টা করি। এই ম্যাপটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে তুর্কি। তুর্কি পাইলাম মানে বুঝে নিতে হবে তুর্কির বাম পাশে সব হচ্ছে ইউরোপ। এই দেখেন উপরে ইউক্রেন, হ্যাঁ এইদিকে ইউরোপ যা যা আছে। এইটা হচ্ছে ব্ল্যাক সি। দেখেন ব্ল্যাক সির উপরে এই ছোট্ট জায়গাটা হচ্ছে আজব সাগর, খেয়াল করছেন? এটা কিন্তু কানেক্টেড। দেখেন রাশিয়া বা ইউক্রেন এরা যদি, এই যে এটা হচ্ছে রাশিয়া, এ যদি বাইরে বের হতে চায় তাহলে আজব সাগরের উপর তো রাশিয়ার অবশ্যই কন্ট্রোল আছে, কিন্তু ব্ল্যাক সির উপরে পুরোপুরি কন্ট্রোল কিন্তু নাই। এই ব্ল্যাক সিতে এসে রাশিয়াকে যদি ইউরোপে আসতে হয় এই তুর্কির ভিতর দিয়ে ঢুকতে হবে। এই তুর্কির এই প্রণালীটার নাম কি? এখানে আমরা পড়ছি একটু আগে, হ্যাঁ এই জায়গায় দুইটা প্রণালী আছে। কিন্তু কি কি প্রণালী আছে তুর্কিতে? একটা বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী নিচেরটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। হ্যাঁ আচ্ছা, তার মানে এটা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু কানেক্টেড কিসের সাথে? ভূমধ্য সাগরের সাথে। কিন্তু ডান পাশে এই ছবিটা দেখেন, এটা কিন্তু একদমই স্থলভাগ। তার মানে এটা একদিকে যেমন সাগর, আরেকদিকে আবার লেক। বুঝতে পারতেছেন কাস্পিয়ান সাগরকে কেন হচ্ছে সাগরও বলা হচ্ছে আবার লেকও বলা হচ্ছে? যেহেতু পুরো চারদিকে স্থলভাগ, এই কারণে এটাকে আমরা একটা লেকও বলতেছি। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লেক, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। আর গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ। এটা কোথায় অবস্থিত? এই বৈকাল হ্রদটা কিন্তু রাশিয়ার ভেতরে অবস্থিত, হ্যাঁ। এবং এইটা কিন্তু একদমই ফ্রেশ ওয়াটার, আপনি সরাসরি মুখ লাগায় পানি খেতে পারবেন এরকম ফ্রেশ ওয়াটার। আচ্ছা আর লেক ভিক্টোরিয়া হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট জায়গা। এই যে দেখেন, এই যে উগান্ডা, এই যে কেনিয়া, এই যে তানজানিয়া। তার মানে এটা কোন দেশের ভিতরে পড়ছে? তানজানিয়া, 3টা দেশ মিলেই পড়ছে মূলত। এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া। এই যে কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার ভেতরেই পড়ছে। আচ্ছা গ্রেট লেকস তো আমরা শুনলাম যে 5টা যে লেক যেখান থেকে আমাদের নায়াগ্রা ফলস তৈরি হয়েছে। বাংলাদেশের হ্রদ সম্পর্কে একটু ধারণা নেই, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্লাইড, হ্যাঁ এটা আপনাদেরকে অবশ্যই একটু পড়তে হবে, বাবার রিভিশন দিতে হবে। আমাদের খুব বেশি লেক নাই ওইরকম আসলে। আমাদের জনপ্রিয় একটা লেক, যদি সময় হয় আপনাদের, আপনারা অবশ্যই ভিজিটে যাবেন, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ। এবং এটা তৈরি হয়েছে কিভাবে? এই যে কৃত্রিম ভাবে যে পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল সেখানে, তখনই আসলে এই পানি বিদ্যুৎ কেন্দ্রের পানি মজুত করতে গিয়ে ওই জায়গার যেই ক্যানিয়ন টাইপের যে অংশটা ছিল, যে দুই পাহাড়ের মাঝখানের যে উপত্যকা ছিল, এই উপত্যকাটা কিন্তু পানিতে ডুবে যায়। এবং এটা কিন্তু আমরা খুব আনন্দ চিত্তে বলি যে কাপ্তাই লেক একটা ইন্টারেস্টিং জায়গা, খুবই সুন্দর, কিন্তু এর বিহাইন্ড দ্য সিন এখানে একটা খুবই স্যাড স্টোরি আছে। প্রচুর উপজাতি এই জায়গায় কিন্তু ডুবে মারা যায় বা হচ্ছে তাদের ঘর বাড়ি সব নিঃস্ব হয়ে যায়, কারণ হচ্ছে সবকিছু এই পানির নিচে চলে যায়। যাই হোক, তাহলে আমরা একটা হ্রদ পাইলাম বাংলাদেশে রাঙ্গামাটিতে, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদ। আরেকটা জনপ্রিয় হ্রদ হচ্ছে কোথায় দেখেন, কৃত্রিম হ্রদ, সেটা হচ্ছে প্রান্তিক বলে, এটা বান্দরবানে অবস্থিত। আরেকটা কৃত্রিম হ্রদ হচ্ছে ফয়েজ লেক, চট্টগ্রামে অবস্থিত। আচ্ছা এই দুটাকে কৃত্রিম বলা হচ্ছে, শুনলে মনে হচ্ছে না যে এটা খনন করে বানানো হয়েছে? হ্যাঁ এটা খনন করা হয়েছে, এটা ট্রু, বাট ব্যাপারটা এইরকম না যে এটা একটা ল্যান্ড ছিল সেটাকে কেটে হ্রদ বানানো হয়েছে, ব্যাপারটা কোনোভাবেই এরকম না। তাহলে এখানে কি করা হয়েছে আসলে? একটা জলাধার ছিলই,
সেটাকে একটা সুন্দর শেপ ক্রিয়েট করা হয়েছে। আপনি আপনার মতো করে শেপ ক্রিয়েট করেছেন, না মানুষ কিন্তু বানায়নি। হ্যাঁ, একটা শেপ মানে একটা ছিলই, প্রাকৃতিক একটা শেপ ছিল, কিন্তু মানুষ তার নিজের মতো করে সৌন্দর্য বর্ধনের জন্য একটা শেপ ক্রিয়েট করছে। এই কারণে এটাকে কৃত্রিম হ্রদ বলা হয়। প্রাকৃতিক থাকলেও সেখানে মানুষের হাত আছে সেটাকে শেপ ধারণ করার জন্য। এই জন্য এই দুটাকে হচ্ছে কৃত্রিম হ্রদ বলা হয়। ফয়েজ লেক হচ্ছে প্রান্তিক লেক। পরীক্ষায় কিন্তু আসে যে প্রান্তিক লেক কোথায় অবস্থিত। প্রান্তিক লেক বান্দরবানে অবস্থিত। ফয়েজ লেক কোথায় অবস্থিত? ফয়েজ লেক চট্টগ্রামে অবস্থিত। কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যেটা মানুষের মুখে মুখে আসছে সেটা হচ্ছে বগা লেক। বগা লেক পৃথিবী কি বলে বাংলাদেশের সব থেকে উচ্চতম জায়গার হ্রদ। হ্যাঁ, মানে আরো তো হ্রদ আছে, কিন্তু এগুলো সব সমুদ্র পৃষ্ঠের তুলনা করলে মোটামুটি নিচের দিকে। এই বগা লেক কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরের দিকে একটা জায়গা। এটা কোথায়? বান্দরবানের রুমাতে অবস্থিত। আর এখন আমরা পড়বো হচ্ছে মানব সৃষ্ট একটা জলাধার, যেটার নাম হচ্ছে খাল। তার মানে যদি মানব সৃষ্ট না হয়, ছোট হোক, সেটাকে আমরা বলবো নদী। বোঝেন, একই জিনিস। যদি সেইটা মানব সৃষ্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো খাল বা ক্যানেল। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, পানামা খাল। পানামা খাল হচ্ছে বিশ্বের পৃথিবীর বিখ্যাত একটি খাল। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। এটা যুক্ত করেছে কাকে? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে পৃথক করেছে উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে। সুয়েজ খাল। সুয়েজ খাল কি কি করেছে দেখেন। সুয়েজ খাল মূলত ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে আর পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে। এটা একটু রিডিং বা মুখস্থ করতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখেন। সুয়েজ খাল এটা মূলত জাহাজ চলাচলের উপযোগী একটি খাল এবং পৃথিবীর গভীরতম এবং প্রশস্ততম খাল হচ্ছে পানামা খাল। এটাকে একটা গ্রেট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বলা হয়। এটা পুরোটাই কিন্তু হচ্ছে মানব সৃষ্ট এবং এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রসেসে হচ্ছে এই কাজটা করা হয়। সেটা হচ্ছে পানামা খাল। আর দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। এটা হচ্ছে চায়নাতে অবস্থিত। গ্র্যান্ড ক্যানেল এটা কোথায় অবস্থিত? চায়নাতে অবস্থিত। এটা সব থেকে লম্বা কৃত্রিম খাল। ওকে, মোটামুটি আমাদের একটা আচ্ছা আরো কিছু আছে সমুদ্র বন্দরগুলো আমরা একটু দেখে নিই, চলেন। এলে আমরা কুইকলি জাস্ট ছবিগুলো একটু দেখে নেবো। দেখেন, স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হচ্ছে গ্লাসগো সমুদ্র বন্দর। পরীক্ষার সময় আসে যে কোনটি স্কটল্যান্ডের সমুদ্র বন্দর, অথবা আসতে পারে গ্লাসগো কোন দেশের সমুদ্র বন্দর। গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের সমুদ্র বন্দর। নেদারল্যান্ডের কিছু জনপ্রিয় সমুদ্র বন্দর যদি বলেন, আমরা তো আমস্টারডামের কথা শুনছি। আমস্টারডাম মনে থাকলে সেম টাইপের নাম পোর্ট রটারড্যাম। এই দুটা বাদ দেন, এই দুটো শুধু মনে রাখেন, পোর্ট রটারড্যাম এবং আমস্টারডাম, এই দুটা হচ্ছে নেদারল্যান্ডের সমুদ্র বন্দর। এরপরে আছে হাইফা। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম। কারণ হচ্ছে ইসরায়েলের রিসেন্টলি এটা অ্যাটাক হলো। হাইফাতে কিন্তু ইরান সাকসেসফুলি অ্যাটাক করতে পারছিল। হাইফা মূলত ইসরায়েলের সব থেকে বৃহত্তম সিপোর্ট। আচ্ছা, ফিলিপাইনে একটা সিপোর্ট রয়েছে, সেটা হচ্ছে দাভাও সিপোর্ট বলে। হ্যাঁ, ফিলিপাইনে দাভাও সিপোর্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিপোর্ট, পরীক্ষায় আসে অনেক সময়। এখানে কিছু র্যান্ডম সমুদ্র বন্দরের কথা লেখা আছে, এগুলো আপনারা রিডিং করবেন। শুধু ইম্পর্টেন্ট গুলো আমি আপনাদের দেখাই দিই একটু। মালয়েশিয়ার পেনাং, এটা রিসেন্টলি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ইন্দোনেশিয়াতে তো জাকার্তা আপনারা বুঝবেন, থাইল্যান্ডের ব্যাংকক দরকার নাই। ফিলিপাইনের দাভাও, এটা তো অলরেডি একবার বললাম আমরা। চীনের দরকার নেই, জাপান দরকার নেই। আচ্ছা, শ্রীলঙ্কায় তো কলম্বোর পাশাপাশি একটা আছে হাম্বানটোটো। এটা জরুরি কেন? ভিয়েতনামটাও জরুরি না, তবে সৌদি আরবের জেদ্দা আমরা দেখব। জর্ডানের আকাবা, এটাও ইম্পর্টেন্ট। ইরানে বন্দর আব্বাস আবাদান এর পাশাপাশি একটা জনপ্রিয় আছে, যেটাতে ইন্ডিয়া হেল্প করতেছে ইরানের মধ্যে একটা সমুদ্র বন্দর তৈরি করতে। নাম জানেন? ইরানে একটা সমুদ্র বন্দর তৈরি করতে ইন্ডিয়া হেল্প করতেছে। মায়ানমারের সিথ হয়ে দ্বীপ
বন্দর, এটাও ইম্পর্টেন্ট। এটা ইন্ডিয়া হেল্প করতেছিল, বাট এখন চায়না হেল্প করতেছে। সো এটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মায়ানমারের সিথওয়ে। ইয়েমেনের এডেন দরকার নাই, এটা এমনি পারবেন। ইয়েমেন এডেন, লেবানন বৈরুত, এটা রাজধানী। ইসরায়েল হাইফা, এটাও পারবেন। রাশিয়ার ভ্লাদিভস্টক, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, ইরানের ওই জায়গাটার নাম হচ্ছে, আমিও ভুলে গেলাম, মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা, স্কটল্যান্ডের গ্লাসগো, নেদারল্যান্ডের রটারডাম, আমস্টারডাম, এই দুটো দেখছি আমরা। এইখানে আর কত বেশি, সুইডেনের গুটেনবার্গ, এইটা 9 গ্রেডের কয়েকটা পরীক্ষায় আসছিল। নরওয়ের হ্যামার ফার্স্ট, আর যুক্তরাজ্যে বেলফাস্ট। কার্ডিফ আপনারা পারবেন, এই দুটো একটু আপনারা শুধু একটু করেন, এই দুটো একটু মনে রাখার চেষ্টা করেন। আর আফ্রিকায় যদি আমরা যাই, লিবিয়ার বেনগাজি। দক্ষিণ আফ্রিকায় তো দরকার নাই, ঘানাকা, সেনেগাল, ঢাকার। সুদান, পোর্ট সুদান পারবেন। মিশরের হচ্ছে এই দুটো একটু ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া, এগুলা সহজে মনে রাখা যায়। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মনে রাখার সহজ উপায় হচ্ছে, এই যতগুলা সমুদ্র বন্দর আছে, এই প্রত্যেকটা জায়গাতে কি আছে বলেন তো? এই যতগুলো সমুদ্র বন্দর আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্টেডিয়াম আছে, রাইট? তো যারা একটু খেলা টেলা দেখেন, আপনারা এইগুলা সবগুলির নাম জানেন। তো নিউজিল্যান্ডে দুইটা জায়গায় আছে খুব জনপ্রিয়, ওয়েলিংটন এবং অকল্যান্ড। এবং অস্ট্রেলিয়াতে আছে সিডনি, পার্থ, মেলবোর্ন এবং ব্রিসবেন। এবং এই চারটাই কিন্তু শহর, এবং অস্ট্রেলিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এই চারটা। অস্ট্রেলিয়া বিশাল শহর, কিন্তু এই চারটা শহর হচ্ছে এই জায়গায় এইরকম। এই পুরো উপর থেকে এই মাঝখানে এই পুরো জায়গা ফাঁকা, একদম শূন্য, মানুষ সব বসবাস করে এই জায়গাতে। এটা আরেক গল্প। আচ্ছা, এখন আমরা সেকেন্ড টপিকে আর যেতে পারতেছি না, কারণ অলরেডি আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমরা সেকেন্ড যে অংশটা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আবার কভার করে যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা মোটামুটি যা পড়লাম, আমরা প্রথমের দিকে কিন্তু বিভিন্ন যে পানির যে বিভিন্ন রূপ, বিভিন্ন জায়গা, সেগুলো আমরা দেখছি। এবং তারপরে পানির সাথে কানেক্টেড বন্দর বা ছোট ছোট ধরেন যে খাল, দ্বীপ, এগুলো অনেক কিছুই আমরা দেখছি। এগুলো আপনারা একটু কাইন্ডলি রিভিশন দিবেন, যেহেতু আপনাদের অলরেডি মানসিক দক্ষতার ক্লাস শেষ হয়ে গেল। আজকে আমরা এখানে শেষ করে দেই। এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে একটু করবেন। এরপরে আমরা নেক্সট ক্লাসের যে অংশগুলো বাকি থাকলো, সেটা আমরা শেষ করার চেষ্টা করবো। প্লিজ করেন, প্রশ্ন করেন।